এখন প্রথম ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটির শিরোনাম কুতুকি বধ। কে এই কুতুকি? চলুন শুরু করি সেই ঘটনাটি। খাগড়াছড়ির রামগড় উপজেলার বড়বিল নামক এলাকায় বেশ কিছু চা বাগান রয়েছে। চা বাগানের ভেতরে চা বাগানের শ্রমিক সহ আরো কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। যদিও এসব চা বাগান বর্তমানে যে পরিস্থিতিতে আছে, অনেক বছর আগে এমনটা ছিল না। সাধারণ বন জঙ্গলের মতোই পরিবেশ ছিল। খয়েরি, উর্মি, দাস, নম ইত্যাদি টাইটেলের লোকজন তখন থেকেই এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বসবাস করছে। এই চা বাগানের এসব পরিশ্রমী লোকদেরকে নিয়েই এই ঘটনা। কুতুকি নামটা এখনো ওই অঞ্চলের লোকদের কাছে ভয় আর আতঙ্কের অপর নাম। তাদের বিশ্বাস এই কুতুকি এক প্রেত রানী। এই কুতুকির আবির্ভাব মানে গ্রামে নিশ্চিত মৃত্যুর মিছিল। কুতুকির আবির্ভাব কিভাবে হয়েছিল চলুন সেটা জানি। পিছিয়ে পড়া এই লোকদের কাছে সংখ্যা বা হিসাব মনে রাখা এটা একটু অদ্ভুত ঠেকে তাদের কাছে। 1 কুড়ি বা 2 কুড়ি এক পাতা আর দৈনিক 170 টাকা বেতনের চাকরি, এই হিসাবটাই শুধু তারা বুঝতে পারে। যদিও বা এখন এনাদের মধ্যে অনেকেই যথেষ্ট শিক্ষিত, সচেতন, কেউ কেউ ভালো চাকরি বাকরিও করছে, কিন্তু আজ থেকে 40-50 বছর আগে তো এমনটা ছিল না। তখনকার সময় বলতে মানুষজন শিক্ষা দীক্ষার কথা ওভাবে ভাবতই না। এই ঘটনার সালটা ঠিক বলা মুশকিল, অজানাই বলতে হবে। রামগড়ে তৎকালীন পার্বত্য চট্টগ্রামের অনেক কর্মকাণ্ড পরিচালিত হতো। বলতে হবে তৎকালীন পার্বত্য চট্টগ্রামের মূল কেন্দ্রই ছিল খাগড়াছড়ির এই রামগড়। এখনো সেই প্রশাসনিক ভবনটা রয়েছে। বড়বিলের এসব চা বাগানের ভেতরে একেবারেই নির্জন পরিবেশ। টুকটাক চাষাবাদ, গাছ কাটা ইত্যাদি ছোটখাটো কাজ করে তাদের জীবন অতিবাহিত হতো। শুরুর দিকে এসব চা বাগানের কর্তাদের চা বাগান তৈরি করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল। কেননা ওইসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন কখনোই এই ধরনের লোকজনদেরকে আসলে আপন করে নিতে পারেনি। তারা তাদের মতোই জীবনযাপনে স্বস্তি বোধ করতেন। চা বাগানের মতো বিশাল প্রজেক্ট হবে শুনে শুরুতেই এসব লোকজন বিরোধিতা করলেও প্রশাসনিক ক্ষমতার কাছে তারা পেরে উঠতে পারেনি কখনোই। এজন্যই একজন ব্যক্তি, যার নাম হচ্ছে সাজু খয়েরি, তিনি স্থানীয় একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্দার, এক প্রকার বেআইনি সংগ্রাম শুরু করেছিলেন এই চা বাগান নির্মাণের সাথে জড়িত এসব কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় তিনি বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করছিলেন বলে শোনা যায়। বিভিন্নভাবে ক্ষুদ্র ক্ষুদ্র দলে হঠাৎ করে আচমকা আক্রমণ করে বসতেন। প্রাণ নিয়েছিলেন অনেক মানুষের। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে কঠোরভাবে তাদেরকে দমন করা হয়েছিল। প্রচলিত আছে এই সাজু খয়েরি নামক ব্যক্তিটি এই কুতুকিকে উৎপত্তি বা আহ্বান করে পুরো এলাকাকে একদম বিপদগ্রস্ত করে ফেলেছিলেন। সশস্ত্র সংগ্রামে পেরে উঠতে না পেরে এই সাজু খয়েরি সিদ্ধান্ত নেন অতি প্রাকৃত সত্তার সাহায্য নিতে। তাদের বিশ্বাস অনুযায়ী একজন ভয়ঙ্কর এক প্রেত হচ্ছে এই কুতুকি। সাদা শাড়ি পরিহিতা, সাদা চুলের বিধবা এক নারী। এই সাদা চুলের বিধবা এই নারী অবয়বই তাদের কাছে কুতুকি নামে পরিচিত ছিল। বিভিন্ন অদ্ভুত রিচুয়াল করে এই কুতুকিকে আহ্বান করতে হয়, তাকে জাগ্রত করতে হয়। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে কুতুকিকে আহ্বানকারী ব্যক্তি নিজেকে উৎসর্গ করতেই হবে, তা না হলে কুতুকি আসবে না, জাগ্রত হবে না কুতুকি। কুতুকির কাছেই নিজেকে সঁপে দিতে হবে। কুতুকি হয় তাকে হত্যা করবে, নয়তো তাকে আজীবন নিজের গোলাম বানিয়ে নিজের খেয়াল খুশি মতো চালনা করে নেবে। বিনিময়ে অবশ্য তাকে অদ্ভুত কিছু ক্ষমতাও দেবে। এক কথায় কুতুকি নামক অভিশপ্ত প্রেতকে আহ্বান করা মানে নিজের কঠিনতর এবং অসহ্য মৃত্যুকে আহ্বান করা। এত কিছু জেনে বা না বুঝেই কুতুকিকে আহ্বান করতে লেগে যায় এই সাজু খয়েরি। বংশ পরম্পরায় সমাজের সর্দারের দায়িত্ব, বিভিন্ন আচারবিধি ও অলিখিত আধিপত্য পেয়েছিলেন তিনি। শুরু হয় সাজু খয়েরির কঠোর সাধনা, যাকে পরোক্ষভাবে আত্মহত্যার আয়োজনও বলা যেতে পারে। 1 দিন 2 দিন এইভাবে করে কেটে যায় প্রায় 20 থেকে 25 দিন, কিন্তু কুতুকির কোনো নাম নিশানা নেই। প্রথম নিজের ঘরের নির্দিষ্ট রুমে সাধনা করলেও পরে অবশ্য সাধনার তীব্রতা বাড়াতে সাজু খয়েরি বেছে নেয় চিতা বা শ্মশানের কঠিন আর ভয়ঙ্কর পরিবেশ। বলির কাঠের মতো 2খানা গাছের মাঝখানে নিজেকে বলির পশুর মতো উৎসর্গ করে বিভিন্ন রকম ভাবে
রিচুয়াল আর মন্ত্রপাঠ তিনি করেছেন। একটা সময় গভীর রাতে পুরো শ্মশান জুড়ে আলোড়ন সৃষ্টি করে সাদা ধোঁয়ার কুণ্ডলি ওঠে। হঠাৎ কোথা থেকে অনেকগুলো কাক ডেকে ওঠে, কা 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 কা, এই শব্দে পুরো শ্মশান আন্দোলিত হয়। রাগী কণ্ঠের একজন মহিলা বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাকে ডেকেছিস? আমাকে ডাকার পরিণাম তুই জানিস নিশ্চয়ই। চারদিকে তাকিয়ে তখন আর কাউকে দেখতে পায় না সাজু খয়েরি। এদিকে সেদিকে ভালো করে খুঁজে রাতের অন্ধকারে শ্মশানের একটু দূরেই দেখতে পায় ধবধবে সাদা শাড়ি পরিহিতা, সাদা চুলের বিধবার বেশে এক নারী অবয়বকে। বুঝতে পারে এটাই সেই কুতুকি। প্রথম দিকে শব্দ শুনে আশেপাশে কাউকে দেখতে পায়, তবে খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে এই ধবধবে সাদা শাড়ি পরিহিতা, সাদা চুলের এই বিধবার বেশের নারীকে সে পেয়ে যায়। চারদিকে কাক তাকে ঘিরে রেখেছে। এতক্ষণ ধরে প্রচন্ডভাবে ডাকতে থাকা কাকগুলো কেমন জানি হঠাৎ করেই চুপ হয়ে গেছে। নিজের মনের সব কথা সেই অবয়বকে জানায় সাজু খয়েরি। কোনো উত্তর না দিয়ে হঠাৎ সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে বাতাসে মিলিয়ে যায় কুতুকি। কোনো এক অজানা কারণে সত্যি সত্যি এরপর থেকে চা বাগান তৈরির কাজ বন্ধ হয়ে যায়। সাজু খয়েরি মনে মনে খুশি হয়, হয়তো তার কাজ সমাধান হয়েছে। কিন্তু একটা সময় স্বপ্নে দর্শন দেয় এই প্রেত কুতুকি। সে দাবি করে সাজু খয়েরি নিজেকে তার কাছে অর্পণ করেছে, সুতরাং তাকে কুতুকির সব দাবি পূরণ করতেই হবে। কুতুকি আদেশ করে আধা পোড়া লাশের মাংস এনে দিতে। প্রাণের ভয়ে দূর দূরান্তে ছুটতে থাকে সাজু খয়েরি। অনেক কষ্টে বেশ কয়েকদিন পরে জোগাড় করতে পারে আধা পোড়া লাশের মাংস। অনেক কষ্টে সংগ্রহ করেছে, তার বিবরণ অবশ্য পাওয়া যায়নি কিভাবে সংগ্রহ করেছে। তবে এই কয়দিনে সাজু খয়েরির জীবনটাকে বিষিয়ে তুলেছিল কুতুকি। প্রতি রাতেই সাজু খয়েরির বাড়ির চারদিকে কাকের তীব্র ডাকাডাকি চলতে থাকে। সমস্যা হচ্ছে ওই কাকের ডাক কেবল সাজু খয়েরি একাই শুনতে পেত, আর কেউ নয়। লাশের মাংস ছিনিয়ে আনার মতো জঘন্য কাজে ইতিমধ্যেই সাজু খয়েরির বিরুদ্ধে বিভিন্ন মানুষ ফুঁসে উঠেছে, কিন্তু সমাজের কর্তা হওয়ায় কেউ কিছু বলতেও পারছিল না সেভাবে। তবে ভিতরে ভিতরে ফুঁসছে। হঠাৎ হয় কি, এই কুতুকি জোড়া পাঠার বলি চায়। এটা অনেকটা সহজ ছিল, সাজু খয়েরি সেটা করেও দেয়। একটা সময় কুতুকির কাজের প্রকাশ ঘটতেও শুরু করে, আর সেটা শুরু করে মৃত্যুর মিছিলের মাধ্যমে। যারা যারাই ওই চা বাগানের ব্যাপারে আগ্রহ করেছিলেন, অল্প সময়ের মধ্যেই তাদের কয়েকজন মারা যান বলে শোনা যায়। এজন্যই মূলত চা বাগান তৈরির কাজ স্থির হয়ে যায়। এদিকে সাজুর উপর কুতুকির অত্যাচার অব্যাহত ছিল, তবে সাজু খয়েরির মধ্যে সর্বদাই অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যেত। সে যাই বলতো ঠিক সেটাই হতে থাকে মানুষের মধ্যে। কেউ তার কথা না শুনলে সে সাজু খয়েরির অনুমতি ব্যতীত ওই জায়গা থেকে নাকি বের হতে পারতো না। ঘুরে ফিরে ওই একই এলাকায় বন্দী হয়ে যেত। সংস্কৃতিগতভাবে সেখানকার কুসংস্কারাচ্ছন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা আরো ভীত হয়ে পড়ে। তাদের কেউ কেউ চা বাগানের পক্ষে মত দিতে থাকে। শুরু হয় তাদেরকে হত্যা করার পালা। অকারণে কারো কারো বাড়িতে রাতের বেলা কাকের আগমন ঘটত এবং ওই বাড়ির কেউ না কেউ মারা যেত। একটা সময় কুতুকের আবদার হয় সদ্য জন্মানো বাচ্চার কলিজা সে খাবে। মূলত ওই দিন থেকেই সাজু খয়েরি এই কুতুকি বধের পরিকল্পনা করেন। নিজের কৃতকর্মের জন্য উনি অনুশোচনা করেন। এখন কিভাবে এটা সমাধান করা যায়, এই জন্য সবাইকে ডেকে উনি জানিয়ে দেন উনি কেন এই কাজটি করেছিলেন। মূলত তাদের সংস্কৃতি, তাদের জীবনযাপন যেন বাধাগ্রস্ত না হয়, এজন্যই মূলত চা বাগান তৈরির উনি বিরোধিতা করেছিলেন। তবে প্রশাসনের সাথে পেরে উঠতে না পেরে যখন উনি এই কুতুকিকে ডাকার সিদ্ধান্ত নেন, আর এরপর থেকেই শুরু হয়েছে এই ধরনের সমস্যা। উনি আর পারছেন না, উনি সদ্য জন্মানো কোনো বাচ্চার কলিজা আনতে পারবেন না। কাউকে হত্যা করে উনি আর কুতুকিকে খুশি করতে পারবেন না। যে কোনো মূল্যে উনি এটার প্রায়শ্চিত্ত করতে চান। যেহেতু উনি এটার প্রায়শ্চিত্ত করতে চান, সাজু খয়েরির কথায় গ্রামের লোকজন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। কি করতে হবে সেটা পরামর্শ চান। তারা রাতের বেলা শিডিউল করে পাহারা দিতে থাকেন। প্রথম দিকে এরকমই পরামর্শ হয়, কোথাও কোনো কাকের আগমন হলেই আগুন জ্বালিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হতো। এদিকে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন ওঝা কবিরাজ আনা হয়, তারাও তাদের মতো চেষ্টা করছিলেন। একটা সময় এই কুতুকি আরো বেপরোয়া হয়ে ওঠে, এত মাত্রায় বেপরোয়া হয়ে ওঠে যে রাতের বেলা বৃদ্ধা ভিখারির বেশে মানুষের বাড়িতে হাজির হতো। তার ডাকে সাড়া দিয়ে যারাই বাড়ি থেকে বের হতো এরা চিরতরে নিখোঁজ হয়ে যেত, তাদের হাড় গোড়ো কখনো খুঁজে পাওয়া যেত না। মূলত এই ঘটনার আসলে পেছনে যে এই সাজু খয়েরি ছিল, সেই কুতুকিকে ডেকে নিয়ে এসেছে, এটা তো সবাই জেনে গিয়েছে। আর নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই মানুষগুলোর খোঁজ খবর মানুষ করতো। যেখানে যেখানে যেত খোঁজ খবর করার জন্য, সেখানকার লোকজনও তো জানতো। সেখানকার লোকজনের মাধ্যম দিয়ে চতুর্দিকে বহু দূর দূরান্তে এই লোকজন নিরুদ্দেশ হয়ে যাওয়া
আর এই কুতুকির ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তবে এর মধ্যেই আরো একটি ঘটনা ঘটে। বড়বিল এলাকার আদিবাসীদের সমস্যার সমাধানে এগিয়ে আসেন রামগড়ের নাম করা একজন তান্ত্রিক ধনঞ্জয় ত্রিপুরা, যাকে ওখানকার মানুষজন ধনঞ্জয় নামে চেনেন। ধনঞ্জয় ত্রিপুরা কুতুকির নাম শুনে প্রথমে অবশ্য কাজটি করতে চান নাই, কেননা এটা অনেক ভয়ঙ্কর একটা কাজ। তিনি প্রথম দিকে কাজটি করবেন না বলে জানান, কিন্তু এতগুলো নিরপরাধ মানুষের কথা চিন্তা করে উনি নিজে থেকেই আবার বলে দেন যে ঠিক আছে, উনি কাজটি করার চেষ্টা করবেন। উনি এই কাজটি বুদ্ধিমত্তার সাথে করার সিদ্ধান্ত নেন, কারণ হচ্ছে তন্ত্রমন্ত্র দিয়ে এই কাজটি করাটা যতটা কঠিন হবে তার থেকে সহজ হবে উনি যদি ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। উনি শুরুর দিকেই যোগাযোগ করেন যে এই কুতুকি প্রেতকে দমন করার জন্য যারা যারা চেষ্টা করেছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য, যে তারা কোন পদ্ধতিতে করেছেন এই জিনিসটা উনি জানার চেষ্টা করেন। তাদের মধ্যে থেকে তিনি দুজনকে বেছেন যারা মূলত ওই ক্ষুদ্র নিগোষ্ঠীরই যে গোত্রগুলো আছে, বিভিন্ন গোত্র আছে না ওখানে, তো তাদেরই লোকজন। তাদের ভাষ্য মতে সেই দুজন সচক্ষে এই কুতুকি নামের প্রেতকে দেখেছিলেন। তো দুইজন সঙ্গী সহ কাজ শুরু করেন ধনঞ্জয় ত্রিপুরা। কুতুকি নিজের ইচ্ছায় সবাইকে ক্ষতি করতে পারলেও তাকে হাজির করতে পারাটাই অনেক চ্যালেঞ্জিং আর বিপজ্জনক একটা কাজ। যেহেতু সাজু খয়েরি নিজেকে এই কুতুকি আহ্বানে বলি দিয়েছেন, সেহেতু তার সাহায্য নেওয়াটাও এখানে খুব জরুরি। সাজু খয়েরি কিভাবে এবং কোন মন্ত্রের সাহায্যে এই কুতুকিকে হাজির করেছিলেন সে সম্পর্কে ধারণা দেন, কিন্তু নিজে বিশেষ কোনো ভূমিকা রাখতে পারছিলেন না সাজু খয়েরি, কেননা তিনি ইতিমধ্যে নিজেকে ওই পথে বলি দিয়ে ফেলেছেন। অথচ এত কিছুর মধ্যেও কুতুকি নিজের বিভিন্ন বায়না পূরণ করিয়ে নিচ্ছে সাজু খয়েরির মাধ্যমে। এদিকে চা বাগান তৈরির কাজও আটকে থাকে নানা জটিলতায় আর ভয়ের কারণে। মোট কথা পুরো একটা বিশৃঙ্খল পরিবেশ ওই এলাকায় বিরাজ করতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসলেই আতঙ্কে গলা শুকিয়ে যেত সবার। এই বুঝি কারো বাড়িতে এসে কাক ডাকাডাকি করবে আর কারো মৃত্যু হবে। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়। এই কয়েকদিনে যথেষ্ট চেষ্টার পরে ধনঞ্জয় ও তার সহকারীরা সিদ্ধান্ত নেন যার মাধ্যমে কুতুকি এই গ্রামে এসেছে তাকেই বধ করতে হবে। তাহলেই হয়তো বা কুতুকিকে বধ করা সম্ভব হতে পারে, কিন্তু এই কাজটা মোটেও সম্ভব নয়। সাজু খয়েরি ওই সমাজের সর্দার ছিলেন। দ্বিতীয়ত সাজু নিজেই তান্ত্রিক টাইপের লোক ছিলেন, তাই তন্ত্রমন্ত্রের ক্রিয়া করে তাকে দমন করাটা খুব কঠিন, কিন্তু এই কাজটা তো করতেই হবে। এই বিষয়ে ধনঞ্জয় ত্রিপুরা বেশ কিছু কৌশলের আশ্রয় নেন। প্রথমত ধনঞ্জয় ত্রিপুরা চিন্তা করেন যে সাজু খয়েরি যেই লোকদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এই কুতুকুকে দিয়ে, সুতরাং ওই লোকদের মাধ্যমেই সাজু খয়েরিকে বধ করার একটা পরিকল্পনা করা যায়। তাহলে কুতুকি এই এলাকায় ঢুকতে বাধাপ্রাপ্ত হবে। এভাবেই একটা গ্রুপকে উনি তৈরি করেন যারা এই সাজু খয়েরির উপর ক্ষিপ্ত ছিল। এছাড়া আর একটা চ্যানেলের মাধ্যমে উনি যোগাযোগ করেন বিভিন্ন কর্তৃপক্ষের সাথে, বিশেষ করে চা বাগান কর্তৃপক্ষের সাথে, যে কিভাবে সাজু খয়েরি বিভিন্ন সময় আক্রমণ করে তাদের লোকদেরকে হত্যা করেছে, তারপর এভাবে একটা প্যারানর্মাল একটা ডিজাস্টার সৃষ্টি করেছে। তারা যদিও বা প্যারানর্মাল ডিজাস্টারে বিশ্বাসী না, তারপরেও যখন জেনেছে যে সাজু খয়েরি এভাবে করেছে, এরাও ক্ষিপ্ত হয়ে যায়। তারাও প্রশাসনের সাহায্য নিতে থাকে কিভাবে তাকে বধ করা যায়। এভাবেই সাজু খয়েরির বিরুদ্ধে এই ধনঞ্জয় ত্রিপুরা এই ধরনের কৌশলের আশ্রয় নেন। তাছাড়া ওনার আর কোনো উপায় ছিল না। সাজু খয়েরিকে বধ করা ছাড়া কুতুকিকে এই এলাকায় আসা থামানোটা অত্যন্ত কঠিন একটা কাজ। তন্ত্রমন্ত্র করে তাকে থামানোটা খুব বিপজ্জনক কাজও বটে, আর এই কাজের সফলতার হার শূন্য বলা চলে। এই জন্যই মূলত সাজু খয়েরিকেই বধ করার একটা কৌশল ওনারা নেন। এটা খুব গোপনে চলছিল। হঠাৎ একদিন খবর আসে সাজু খয়েরিকে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে সাজু খয়েরিকে পাওয়া যাচ্ছে না, কুতুকি এই এলাকায় ঢুকবে কিভাবে? সাজু খয়েরিকে ছাড়া সেই এলাকায় ঢুকতে পারছে না। কুতুকি সে মেনে নিতে পারছিল না যে সাজু খয়েরি নাই। এই প্রেতটা নিজের তাণ্ডবে অতিষ্ঠ করে রেখেছিল পুরো গ্রামবাসীর জীবন। যার শুরু আছে তার শেষ তো নিশ্চয়ই আছে। দুনিয়ার এই চিরন্তন সত্য মেনেই কুতুকি ধীরে ধীরে এই এলাকায় নিজের ক্ষমতা হারাতে থাকে। একটা পর্যায়ে এই ধনঞ্জয় ত্রিপুরা তার কিছু শক্তিশালী অনুগত জিনকে দিয়ে এই কুতুকিকে বোতলবন্দি করতে সক্ষম হন। বেশ কিছুদিন পর একটি জ্বলন্ত চিতার আগুনে সেই বোতলটি একটা বিশেষ পদ্ধতিতে ফেলে দেয়া হয়, আর কুতুকিকে সেই আগুনে জ্বালিয়ে দেয়া হয়। যখন কুতুকি সেই আগুনে জ্বলছিল তখন ভয়ঙ্কর নাকি শব্দ হচ্ছিল, চিৎকার করছিল। এভাবেই কুতুকি বধ হয় চিরতরে। শুধু বন্দি না, তাকে চিরতরে হত্যাও করা হয়। আর কুতুকি বধের মাধ্যম দিয়ে শেষ হয় এক নিষ্ঠুর অধ্যায়ের। সুজু খয়েরি, এটা জানা যায় যে এই যে সাজু খয়েরি, অনেকে তাকে সুজু খয়েরিও বলেন বা সাজু খয়েরি নামে উনি বেশি পরিচিত। তো যাই হোক,
মূলত সাজু খয়েরি এমন পর্যায়ে পৌঁছেছিলেন যে কারো ভালো না লাগলেই এই মানুষদেরকে হত্যা করাতেন তিনি বিভিন্নভাবে। আর এই কারণে কেউ তার সাথে ভয় বিবাদে জড়াতো না। মূলত নিজেকে উৎসর্গ করার মাধ্যম দিয়েই এই কুতুকে দিয়ে সে নিজের কার্য সিদ্ধি করাতো। আর তার ইচ্ছার বিপরীতে কেউ কোনো কাজ করলেই কুতুকি সেখানে এসে এমন কিছু সৃষ্টি করত যাতে ভয়ে কেউ তার সাথে বিবাদে না জড়ায়। তবে সাজু খয়েরির কি হয়েছিল, তাকে কে গুম করেছে, কি হয়েছে না হয়েছে, এই বিষয়টা নিয়ে কেউ আর মাথা ঘামায় নাই। কারণ হচ্ছে যে এই প্রাপ্যটা তার ছিল, সবাইকে অস্থির করে রেখেছিল এই সাজু খয়েরি, পাপের একদম শেষ পর্যায়ে চলে গিয়েছিল। সে চিন্তা করেছিল কুতুকিকে নিয়ে আসার মাধ্যমে চা বাগানের কাজগুলো সে থামিয়ে দেবে। পরবর্তীতে ক্ষমতার মোহে মানুষের উপর তার প্রভাব সৃষ্টি করতে গিয়ে সে অসভ্যতার চরম সীমানা পার করে ফেলেছিল। এমনও শোনা যায় যে সাজু খয়েরি সে নিচে নামতে নামতে ধর্ষণের মতো ঘটনা ঘটাতেও সে দ্বিধাবোধ করেনি। এভাবেই পুরো এলাকা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই সাজু খয়েরি। একটা সময় সে যখন হারিয়ে গেল কেউ এটা নিয়ে মাথায় ঘামায় নাই, সবাই খুশি হয়েছিল। এই ঘটনা যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে বিষ্ণু। এই বিষ্ণু দাদা স্থানীয় একটি এনজিওতে চাকরি করেন। তো বিভিন্ন কারণে এই হসপিটালে আসা যাওয়া করেন তিনি। এভাবেই জয় বড়ুয়া ভাইয়ের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। তিনি মূলত স্থানীয় লোকদের কাছে এই ঘটনাটি শুনেছিলেন। ঘটনাটির সাল নির্দিষ্ট করতে আমরা বলতে পারিনি, তবে এটা মিথ হয়ে ওই এলাকায় প্রচলিত হয়ে আছে কিভাবে কুতুকিকে বধ করা হয়েছে। কুতুকি নামক এই ভয়ঙ্কর প্রেতকে কিভাবে চিতার আগুনে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার যে কাক আসে আগে, কাক এসে ডাকাডাকি করে, যে বাড়িতে সে ডাকবে রাতের বেলা সেই বাড়িতে কেউ মারা যাবে। যখন কাকগুলোকে মশাল জ্বালিয়ে তাড়ানোর ব্যবস্থা করা হলো, কুতুকি তো কাকের মাধ্যম দিয়ে কাজ করতে পারছিল না, পরে সে নিজেই ভিখারির বেশে আসা শুরু করলো। তারপর যেই তার ডাকে সাড়া দিত সেই নিখোঁজ হয়ে যেত, তাদেরকে আর কখনোই পাওয়া যায়নি। এভাবেই বহু মানুষ হারিয়ে গেছে। চট্টগ্রামের রাউজান উপজেলার ঈশান ভট্টের হাটে নেমে যেতে হয় কদলপুর নামক গ্রামটিতে। জয় বড়ুয়া ভাই নিজেও দুবার গিয়েছিলেন কদলপুর নামক ওই গ্রামটিতে। এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা একজন কীর্তন শিল্পীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনার সাল আনুমানিক 1982। ঘটনার সাথে সংশ্লিষ্ট যিনি ব্যক্তি তার নাম হচ্ছে মৃদুল বিশ্বাস, তার ডাকনাম মনা। মনা বয়াতি নামেই উনি পরিচিত। আর কদলপুর নামক গ্রামেই ঘটনাটি ঘটেছে। আর ঘটনাটি যিনি বলেছেন তিনি স্বদেশ বড়ুয়া মামা, উনিও কীর্তন শিল্পী। হিন্দু বা বৌদ্ধ ধর্মে পাল্টা কীর্তন নামে একটি গীতিকাব্য অনুষ্ঠান হয়, যেখানে বিভিন্ন ধর্মীয় জীবনচরিত সুরে সুরে পাঠ করা হয়। তো আগেকার দিনে জারি সারি মারফতি সহ বিভিন্ন ধরনের যাত্রাপালার অনুষ্ঠান থাকলেও বর্তমানে এসবের কিছুই আর তেমন একটা চোখে পড়ে না। তবুও সংস্কৃতি মনা কিছু মানুষ আজও এসব পুরনো বাঙালির ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে না। তারই ধারাবাহিকতায় কোনো বাৎসরিক সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন স্থানে এসব পাল্টা কীর্তন আয়োজন করে থাকেন, যেখানে সুরে সুরে একজন আরেকজনকে পাল্লা দেয়। গত মে মাসের 2 তারিখে ওনাদের গ্রামে একজন মানুষের, মানে জয় বড়ুয়া ভাইদের গ্রামে একজন মানুষের বাড়িতে তাদের একজন আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। যেমন আমাদের ধর্মে যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান হয়, ঠিক তেমনি তো এরকমই আয়োজন তারা করে। ওখানে পাল্টা কীর্তনে অংশ নিতে আসেন স্বদেশ বড়ুয়া মামা। ঝাঁকড়া চুলের 57-58 বছর বয়সী মানুষটা, হাতে বিভিন্ন রত্নপাথর পরেছেন, পান খান। তার গানের গলা ভীষণ ভালো। ওনার আপন ছোট বোনের বাড়িয়া বা জয় বড়ুয়া ভাইদের গ্রামী, সেই হিসাবে ওনাকে ওনার মামা বলেই সম্বোধন করতেন। তো মে মাসের 2 তারিখে কীর্তন সেরে পরদিন বোনের বাড়িতে রয়ে যান এই মামা, মানে স্বদেশ বড়ুয়া মামা। তো ওনাদের স্থানীয় মন্দিরে তিনি ঘুরতে আসলে কথা হতে হতে এক পর্যায়ে উনি তার কীর্তন গুরু সুকুমার বড়ুয়ার প্রয়াত সঙ্গীত গুরু মৃদুল বিশ্বাসের ঘটনার অবতারণা করেছিলেন। কণ্ঠ সুরেলা বেশি কম এমন তো থাকেই, সবার কণ্ঠ একরকম না। তো এমন প্রসঙ্গে কথা হতে হতেই উনি একটি ঘটনার অবতারণা করেন। তো স্বদেশ মামা বলেন যে এখন তো বিভিন্ন গানের প্রতিযোগিতা হয়, বিভিন্ন টেলিভিশনগুলোতে রিয়েলিটি শো হয়, বাংলাদেশে বিভিন্ন সময় হয়েছে, ক্লোজ আপ ওয়ান থেকে শুধু বিভিন্ন জিনিসগুলো হয়েছে, উনি বিভিন্ন সময় এগুলো দেখেছেন। তো এখন দেখা যায় বিভিন্ন অটো টিউন তৈরি করে কেউ গান না জানলেও কম্পিউটারের সাহায্যে বেশ সুন্দর করে গানের গলা তৈরি করে ফেলা যায়। তবে ওনাদের সময় তো এরকম আধুনিক যন্ত্রপাতি ছিল না। জুরি, কাঁসা, মৃদঙ্গ এসব বাজিয়ে ওনারা খালি গলায় গান শিখেছেন এবং ওনাদের ওস্তাদরাও এভাবেই ওনাদেরকে গান শিখিয়েছেন, তারাও এভাবেই শিখেছেন।
তবে ওনাদের ওস্তাদের সঙ্গীত গুরু মৃদুল বিশ্বাসের নাকি এক জাদুকরী কণ্ঠ ছিল। কোনো বাদ্য বাজনা ছাড়াই তার গান শোনার জন্য মানুষ মুখিয়ে থাকত। কি ছিল সেই রহস্য? কেন তার কণ্ঠ এত মধুর শোনাতো? মৃদুল বিশ্বাস কিশোর বয়স থেকেই গান বাজনার ভীষণ ভক্ত ছিল। বিভিন্ন যাত্রাপালা আর গানের অনুষ্ঠানে যেতে যেতে একটা সময় সে বাঁশি বাদকের দায়িত্ব পায়। শুরুর দিকে সানাইয়ের মতো বাঁশি বাজালেও পরে স্থায়ীভাবে তিনি বাঁশি বাজাতেন। একবার এক বিয়েতে সানাই বাজানোর প্রস্তাব আসে তার কাছে। পুরো ঢুলি যে দল, এই ঢুলি দলের সাথে উনিও ওই বিয়ে বাড়িতে গিয়েছিলেন। তৎকালীন সকল রীতিনীতি শেষ করে শেষ রাতের দিকে পুরো ঢুলি দলের সাথে তিনিও বাড়িতে ফেরত আসছিলেন। বিয়ে বাড়িতে সানাই বাজিয়ে বেশ সুনাম আর বকশিসও পেয়েছিলেন। 2 হাত ভরে তাকে টাকা দিয়েছিলেন। মানে তার সানাই বাজানোতে এত খুশি হয়েছিল সেই বাড়ির লোকজন। আর মনেও খুব খুশি, শুধু যে ওনাকে দিয়েছিলেন তা না, ওই ঢুলি যে দলটা সেই দলের সদস্যদেরকেও টাকা দিয়েছিলেন। এই কারণে সকলেই খুশি ছিল। আর অতিমাত্রায় খুশি থাকার কারণে পুরো রাস্তা জুড়েই সানাই বাজাচ্ছিলেন এই মৃদুল বিশ্বাস, আর বাজিয়ে বাজিয়ে বাড়িতে ফেরত আসছিলেন। বাঁশিতে নাকি এমন কিছু সুর আছে যেগুলো রাতের বেলায় খুব একটা বাজানো উচিত নয়। বিভিন্ন রাগ, তাল, লয় এগুলোর ব্যাপার রয়েছে। তো অতি উৎসাহী মৃদুল বিশ্বাস মনের উৎসাহী কিনা ওইসব খুব স্পর্শকাতর সুর সেই রাতে বাজিয়ে বাজিয়ে বাড়িতে ফিরছেন। নদীর ধার, বাঁশবাগান, কবরস্থান সবকিছুর পাশ দিয়ে হেঁটে আসা আর সানাই বাজানো একসাথেই চলছিল। পুরো ঢুলি দল আছে, মৃদুল বিশ্বাসও আছে। একটা সময় রাস্তার কোনো একটা অংশে বিদঘুটে একটা গরম বাতাস অনুভব করেন মৃদুল বিশ্বাস। এতটা পথ হেঁটে হয়তো ঘেমে গরম লাগছে ভেবে তিনি বিষয়টা এড়িয়ে গেলেন, কিন্তু অদ্ভুতভাবে তখন থেকেই কেন জানি তার আর বাঁশি বাজাতে ইচ্ছা করছিল না। এতক্ষণে মনে থাকা আনন্দের অনুভূতিটাও কেমন যেন একটু ভাটা পড়ে গেছে। হঠাৎ বাঁশি বাজানো বন্ধ করে নীরবে হাঁটতে লাগলেন তারা। পথের একটা অংশে এসে মৃদুল বিশ্বাসকে তার দলের বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে সরু পথে বাড়িতে যেতে হবে, এই পথটাই ধরতে হয়। তিনি সকলকে বিদায় জানিয়ে বাড়ির রাস্তা ধরেন। হাঁটতে হাঁটতে তিনি আবার সানাই বের করে বাজাতে লাগলেন। তখন চাঁদের অল্প আলোতে স্পষ্টভাবেই পথ দেখা যাচ্ছিল। গভীর রাতের স্নিগ্ধ বাতাসে তিনি পথের ধারে বসে কিছুক্ষণ জিরিয়ে নেবার সিদ্ধান্ত নেন। মেঠো পথের উঁচু একটা ঢিবি দেখে উনি বসে কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছেন। তাকে কিন্তু আরো যথেষ্ট পথ হেঁটে যেতে হবে। তিনি কিছুক্ষণ পর খেয়াল করলেন চারপাশটা কেমন যেন একটা বিদঘুটে গরম হয়ে উঠেছে। হঠাৎ তার কিছু দূরে একটা গরম বাতাস লেগেছিল কিছুক্ষণ আগেই। সেই অনুভূতির কথাও তার মনে পড়ল। মনের অজান্তে একটা ভয়ের শিহরণ বয়ে যায় তার শরীরে। তাড়াতাড়ি উঠে পা চালিয়ে বাড়ির পথে পা বাড়ান তিনি। হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড়ে এসে তিনি থমকে দাঁড়িয়ে যান। উনি দেখতে পান পুকুরের পাড়িতে কেউ একজন গোসল করছে। এত রাতে কে গোসল করছে? এত রাত বলতে প্রায় ভোর হতে চললো। এমন সময় তো এখানে কারো গোসল করার কথা না। তিনি কাছে গিয়ে দেখতে চাইলেন যে কে গোসল করছে। তিনি দেখলেন কোমর অবধি পানিতে নেমে একটা মহিলা গোসল করছে। অদ্ভুত বিষয় হলো যে গোসল করলে তো পানিতে নড়াচড়া হয়। তো ওই মহিলা যে পানিতে নড়াচড়া করছে, হাত পা নড়াচড়া করছে, ডুব দিচ্ছে, কিন্তু পুকুরের পানিতে কোনো ধরনের কোনো আন্দোলন হচ্ছে না, পানিও নড়াচড়া করছে না। পানি আগের মতোই স্থির রয়েছে বিভিন্ন জায়গায় যেভাবে রয়েছে আর কি। পুকুরের বিভিন্ন অংশে কোনো ঢেউ নেই। পানিতে গোসল করলে পানির এক ধরনের শব্দ হয়, কলকল শব্দ, সেটাও নাই। তো যখন দেখলেন যে একজন মহিলা মানুষ, উনি ওখানে না দাঁড়িয়ে থেকে দ্রুত পাশ কাটিয়ে হাঁটা দিলেন। উনি কি করেছেন, ওই সময় বেশ খানিকটা পথ এগিয়ে গিয়ে মানে পুকুরটা পার হয়ে গিয়ে আবার ওনার সানাই বের করে বাজাতে লাগলেন। কঠিন এক সুরে মূর্ছিত হয়ে যায় পুরো নিস্তব্ধ রাতের পরিবেশ। বাড়িতে এসে উনি শুয়ে পড়েন। ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখেন ওই যে মহিলাটি পুকুরে গোসল করছিল, তিনি গোসল করতে করতে গলা অবধি নেমে গেছেন। হঠাৎ করেই ওই মহিলাটি তার দিকে ঘুরে তাকান, রাগীর চোখে ফিসফিস করে কিছু একটা বলছে, কিন্তু মৃদুল বিশ্বাস কিছুই বুঝতে পারছে না কি বলছে। স্বপ্নের মধ্যে মৃদুল বিশ্বাস ওই সময় সানাই বাজাচ্ছিল। এরপর মৃদুল বিশ্বাস হাঁটা শুরু করে। মৃদুল বিশ্বাস পেছন দিকে তাকিয়ে দেখে ওই মেয়েটা তার পেছনে বাতাসে উড়ে উড়ে আসছে। মৃদুল বিশ্বাস সেদিকেই যায়, মেয়েটা সেদিকেই বাতাসে ভেসে যাচ্ছে। হঠাৎ করে কারো ডাকে তার ঘুম ভাঙে। মৃদুল বিশ্বাসের মধ্যবয়স্কা মা তাকে ডাকছেন। চোখ মুছে ঘুম থেকে উঠে যায় মৃদুল বিশ্বাস। তার মা বলেন টানা 2 দিন ধরে নাকি মৃদুল বিশ্বাস ঘুমাচ্ছে, তাই বাধ্য হয়ে তিনি তাকে ডাকতে এসেছেন। আগেও ডেকেছেন বিভিন্ন সময়, যখন খাওয়ার সময় আর কি, সে সময় ডেকেছেন, কিন্তু মৃদুল বিশ্বাস ওঠে নেই। মায়ের কথা শুনে তো অবাক হয়ে যায় মৃদুল। উনি তো গতকাল রাত্রেই তার বাড়িতে এসে শুয়েছেন, এর মধ্যে 2 দিন পার হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? তো স্বল্প পরিসরে গভীর ঘুমের পর ফ্রেশ হয়ে
খাবার খেতে খেতে তার মাকে নিজের অদ্ভুত স্বপ্ন আর সে রাতের ঘটনা শেয়ার করেন মৃদুল বিশ্বাস। তার মা এটা শুনে চুপ থাকেন। গভীরভাবে কিছু ভাবছিলেন বলে মনে হচ্ছিল মৃদুল বিশ্বাসের কাছে। পরন্ত বিকেলে তিনি ওই পুকুরের দিকে আবার হাঁটতে যান। তখন তার মনে পড়ে ওই রাতের কথা। মনের অজান্তেই কিনা ওই পুকুরের ঘাটে গিয়ে মুখ ধুতে পুকুরে নামেন মৃদুল। মুখে পানির ঝাপটা দিতে দিতেই মনে হলো পানির নিচে কিছু একটা আছে। ভালো করে খেয়াল করতেই তিনি ভরকে যান। পানির নিচ থেকে ওই যে স্বপ্নে দেখা সেই মেয়েটার অবয়বের মতো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। পানির 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিচে হবে। চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথার লম্বা চুলগুলো পানির ভেতরে ঢেউ খেলছে। ভয়ে হুড়মুড়িয়ে উঠে আসেন মৃদুল বিশ্বাস। সোজা বাড়িতে ফেরত আসেন। রাতের খাবার খেয়ে উঠোনের এক কোনায় বসে বাঁশিতে সুর তোলেন মৃদুল। মৃদুলের এমন আবেগী কর্মকাণ্ডে তার মা সিদ্ধান্ত নেন যে এই ছেলেটা এইভাবে যদি বাঁশি বাজাতে থাকে আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, সংসার করবে কখন? দেখা যাবে যে এগুলো করতে করতে সংসারের প্রতি মনোযোগ নষ্ট হয়ে গেছে। এই জন্য উনি সিদ্ধান্ত নেন যে ছেলেকে বিয়ে করিয়ে দেবেন। এদিকে মৃদুল বিশ্বাস কতক্ষণ বাঁশি বাজিয়েছেন তার মনে নাই। একটা সময় উনি ঘরে এসে ঘুমিয়ে যান। ঘুম ভাঙে মানুষের ডাকাডাকিতে। ঘুম ভেঙে উনি নিজেকে ওই পুকুর পাড়ে আবিষ্কার করেন। আশ্চর্য, উনি পুকুর পাড়ে কিভাবে আসলেন? উনি বাঁশি বাজানোর পর একটা পর্যায়ে ঘরে আসছেন, ঘরে ঘুমিয়ে গেছেন। লোকজন তাকে দেখে হাসি তামাশা করছে। সবাই তার পরিচিত স্থানীয় লোকজন। কেউ কেউ বলছেন, আরে বাবা রে, এত রাতের বেলা পুকুর পাড়ে এসে নেশা ভাঙ করার দরকার কি? ঘরে বসে নেশা ভাঙ করতা। নেশা ভাঙ করে পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আসো। এদিকে তার মাকে খবর পাঠানো হয়েছে। তার মা আসছেন। মূলত এই মৃদুল বিশ্বাস, উনি যে ঘরে ছিলেন না, ওনার মা খেয়াল করেন নাই। সকালবেলা দেখেন যে মৃদুল বিশ্বাসের ঘর খোলা। উনি চিন্তা করেছেন হয়তো বা কোনো একটা অনুষ্ঠানে বাঁশি বাজাতে গিয়েছেন, কারণ এরকমটা উনি সবসময় যান, কাউকে কিছু না বলেই চলে যান, আবার বাড়িতে চলেও আসেন। ওনার মা বুঝতে পারেন নাই, মনে করছেন অনেক ভোরবেলা সে চলে গেছে। এই জন্য উনি বুঝতে পারেন নাই যে ঘটনাটা আসলে কি হয়েছে। যখন লোকজন তাকে ডাকতে আসে, পুকুর পাড়ে এসে দেখে যে মৃদুল বিশ্বাস সে পড়ে আছে। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মৃদুল বিশ্বাস কিছু বলতে পারে না যে সে পুকুরের ওইখানে কিভাবে গেল। এভাবে কিছুদিন পার হয়ে যায়। একদিন এক যাত্রাপালার গানে বাঁশি বাদক হিসাবে তার ডাক আসে। উনি বাঁশিও বাজাতে পারতেন ভালো, আবার সানাইও বাজাতে পারতেন। দুটোতেই উনি বেশ ভালো ছিলেন। তো উনি তো রাজি হয়ে গেছেন। অনুষ্ঠান শুরু হলো, সবকিছু ঠিকঠাক, সবাই যে যার মতো বাদ্যযন্ত্র বাজাচ্ছে। কিন্তু বিপত্তি বেঁধে যায় এই মৃদুল বিশ্বাসকে নিয়ে। উনি অনেক চেষ্টা করেও বাঁশিতে কোনোভাবেই সুর তুলতে পারছিলেন না। উনি যখন বাঁশিতে ফু দেন, শো শো শব্দ হতে থাকে, মানে কর্কশ সুর, বেসুরো সুর। কোনো ধরনের কোনো সুরই উনি তুলতে পারছেন না। উপস্থিত জনতার রোষানলে পড়তে হয় তাকে। বারবার তার মুখে অহেতুক লালা এসে ওনার বাঁশি বাজাতে খুব ঝামেলা হচ্ছিল। আর বাঁশিতে তো সুর হচ্ছেই না। এই ধরনের পরিবেশ পরিস্থিতি উনি আগে কখনোই পড়েন নাই। পরিস্থিতি বেগতিক দেখে উনি বাড়িতে ফেরত আসেন। মনে মনে যথেষ্ট উনি ভেঙে পড়েছেন, কারণ এরকম তো কখনো হয় নাই। সকালবেলা উনি নিজের বাঁশি নিয়ে বাজানোর চেষ্টা করেন। এবারও একই অবস্থা, কোনোভাবেই উনি বাঁশি বাজাতে পারছেন না। একজন দক্ষ বংশীবাদক, উনি বাঁশি বাজাতে পারছেন না। ফু দেওয়ার পরে কোনো শব্দই হচ্ছে না সেভাবে। এটা তো একজন বংশীবাদকের কাছে খুবই কষ্টের বিষয়। উনি বাঁশি রেখে সানাইটা হাতে নেন। যখনই সানাইটা উনি মুখে তুলে ফু দিয়েছেন, তখনই এক অদ্ভুত সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে পুরো বাড়ি জুড়ে। ব্যাপারটা কি? উনি সানাই বাজাতে পারছেন, আর সানাই উনি অদ্ভুত অদ্ভুত সুর তুলতে পারছেন, যেটা আগে উনি কখনো প্র্যাকটিস করেন নাই। কিন্তু বাঁশি কেন বাজাতে পারছেন না? এরপর আবার সানাইটা রেখে বাঁশিটা হাতে নেন, চেষ্টা করেন। এবারও ব্যর্থ হন আগের মতোই। তিনি এবার নিশ্চিত হলেন সানাই ছাড়া উনি অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারছেন না। এদিকে নিজের এই অক্ষমতার কথা উনি কারোর সাথে শেয়ারও করতে পারছিলেন না। এভাবে সুখে দুঃখে কিছুদিন পার হলে তিনি আবারও আরেকটা বিয়েতে সানাই বাজানোর ডাক পান। যথারীতি সানাইয়ের সুরে ব্যাপক আলোড়ন তুলে বেশ ভালোই টাকা পেয়েছিলেন। সেদিনও একইভাবে বাড়ি ফিরতে ফিরতে সানাই বাজিয়ে আসছিলেন। ধুলিদলের থেকে একটা নির্দিষ্ট জায়গায় এসে আলাদা হয়ে যান। উনি সেই পুকুরের পাশ দিয়ে আসছেন। তখনই আসল ঘটনার সম্মুখীন হন। এবার তার সেই স্বপ্নে দেখা জিনিসটা বাস্তবে রূপ নেয়। এক নারী অবয়ব বাতাসে ভেসে ভেসে তার পিছু পিছু আসছে। হঠাৎ করে এরকম দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে যান মৃদুল বিশ্বাস। সানাই বন্ধ করে প্রাণ ভরে দৌড়ানোর চেষ্টা করেও নিজেকে জায়গা থেকে খুব একটা নড়াতে পারছিলেন না। যেমনটা হয় আমরা স্বপ্নের মধ্যে দেখি, যে আমরা স্বপ্নের মধ্যে দৌড়াচ্ছি, কিন্তু দৌড়ে গতি আসছে না, একই জায়গায় খুব আস্তে আস্তে মনে হচ্ছে আমরা নড়ছি। ট্রেন ছেড়ে যাচ্ছে, আমরা ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছি। বাস ছেড়ে যাচ্ছে, বাস ধরার জন্য দৌড়াচ্ছি। কেউ আমাদেরকে ধরতে আসছে, আমরা ছুটে যাওয়ার জন্য দৌড়াচ্ছি। এই আমাদেরকে ধরে ফেললো, কিন্তু আমরা নিজ জায়গা থেকে সরতে পারছি না। এরকম স্বপ্ন আমরা অনেকেই দেখি। এইটাই ওনার বাস্তবে হয়। উনি একই জায়গায় দৌড়ানোর চেষ্টা করছেন, কিন্তু নড়তে পারছেন না, আস্তে আস্তে আগাচ্ছে, এমন একটা অবস্থা।
যার মানে হচ্ছে ওই অদৃশ্য শক্তি তাকে পুরোপুরি অচল করে দিয়েছে। বাতাসে ভেসে ভেসে তার সামনে আসে সেই নারী অবয়ব, এসে বলে, আরে মৃদুল, তুই সানাই বাজানো বন্ধ করলি কেন? হঠাৎ করে এরকম কণ্ঠস্বর শুনে অবাক হয়ে যায় মৃদুল। তিনি বলেন, কে তুমি? তখন সেই নারী অবয়বটা উত্তর দেয়, আমি দিলসাবা। সানাই বাজানো বন্ধ করলি কেন? বাজা সানাই। মৃদুল ভয়ে ভয়ে কোনো রকম সানাই তো বাজিয়ে যাচ্ছিল, কিন্তু কেমন জানি সঠিক সুর উঠছিল না, বেসুরো হয়ে যাচ্ছিল। এটা ভয়ের কারণেই হচ্ছিল। সেই সত্তা তাকে বলল যে, যা, আজকে তোকে ছেড়ে দিলাম, প্রতি রাতে এসে আমাকে সানাই বাজিয়ে শোনাবি। বলেই চোখের নিমিষে বাতাসের উপরে ভাসতে ভাসতে চলে যায়। পরদিন রাস্তার উপর তাকে অজ্ঞান অবস্থা পায় লোকজন। জ্ঞান ফিরে এলে সবাইকে বিস্তারিত খুলে বলে মৃদুল বিশ্বাস। তো যথারীতি ঝাড়ফুঁক এসব করানো হয়, কিন্তু বিধিবাম কোনো কিছুতে কিছু হয় না। গভীর রাতে নিজের অজান্তেই সানাই নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে মৃদুল বিশ্বাস। ওই পুকুরের পাড়ে গিয়ে সানাই বাজিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। সকালবেলা তাকে ওই পুকুরের পাড়ে পাওয়া যায়। এভাবে কয়েকদিন পার হওয়ার পর গ্রামে রটে যায় মৃদুল বিশ্বাসকে পরীতে আসর করেছে। অনেক ওঝা কবিরাজ দেখানো হয়, কিন্তু ওই পরীকে কোনোভাবেই মৃদুল বিশ্বাসের শরীরে হাজিরও করা যায় না, কোনো কাজই হয় না। বাড়ি থেকে বের না হয়ে সানাই বাজানো না পর্যন্ত তার নাকি প্রচন্ড মাথা ব্যথা হতে থাকে। অথচ সানাই বাজানো শেষ হলে তার কোনো সমস্যা হয় না। একজন বৈদ্য বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পারেন। তিনি সর্বপ্রথম মৃদুল বিশ্বাসকে পরামর্শ দেন যে এভাবে হবে না, ওই পরীর সাথে তোমাকে সখ্যতা করতে হবে, তা না হলে এই সমস্যার সমাধান হবে না। মৃদুল বিশ্বাস চিন্তা করে, সত্যি তো, এত ওঝা কবিরাজ দেখানো হলো, কেউ তো ওই পরীটাকে হাজিরও করতে পারল না শরীরে। শেষ পর্যন্ত মৃদুল বিশ্বাস সিদ্ধান্ত নেন যে ওই পরীর সাথে উনি সহজাত প্রবৃত্তিতেই যোগাযোগ করবেন। একদিন রাত্রে মৃদুল বিশ্বাস নিজেই সানাই নিয়ে বের হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে। এমনটা না যে কোনো একটা আকর্ষণে সে চলে গেছে, অন্যবার যেরকম হয়। চলে যাওয়ার পর সানাই বাজানো শুরু করেছে। এমন সময় সেই দিলসাবা পরীটা হাজির হয়। তখন এই মৃদুল বিশ্বাস বলে যে, আমাকে সত্যি করে বলো, তুমি কে, কি চাও আমার কাছে? তখন দিলসাবা জবাব দেয়, আমি একজন পরী, তোর সানাইয়ের সুর শুনে আমি মুগ্ধ। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে, তুই ওই রাতে আমাকে যে অবস্থায় দেখেছিস, এই অবস্থায় দেখলে আমাদের নিয়ম আছে যে আমাদেরকে এই অবস্থায় দেখে ফেলবে তাকে মেরে ফেলা। কারণ কোনো পরীর শরীরের কোনো অংশ কোনো মানুষ যদি তার ইচ্ছা ছাড়া দেখে ফেলে, মানে পরীর ইচ্ছা ছাড়া দেখে ফেলে, তাহলে নাকি পরিস্থানে ওই পরীতে জায়গা হয় না। তবে আমি তোকে মারবো না, কিন্তু আমি তোকে ধরে রাখবো, তোকে নিস্তারও আমি দিতে পারবো না। এটাই তো শাস্তি। তোকে যদি আমি একদম শাস্তি না দিই, তাহলে আমি পরিসরে জায়গা পাবো না। মৃদুল বিশ্বাস জবাব দেয়, আমি কি ইচ্ছা করে তোমাকে দেখেছি? আমি তো ওই দিক দিয়ে আসছিলাম। আমি কি দেখার পরও তোমাকে দীর্ঘ সময় দেখার জন্য দাঁড়িয়েছিলাম? তা তো করিনি, আমি তো চলে গেছি। তখন দিলসাবা জবাব দেয়, এই জন্যই তো তোকে আমি মারবো না, কিন্তু তোকে তো আমি ছাড়তেও পারবো না, কারণ এটা আমাদের নিয়ম। কিন্তু তোকে আমি এমন একটা জিনিস দেব যে তোর এই জীবিত অবস্থায় যে তুই কারাগারে বসবাস করবি, এর মধ্যেও তোর মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করবে। আমি সেই জিনিসটা তোকে দেব, কারণ তোকে এই শাস্তি দিচ্ছি আমার নিজের প্রয়োজনে, কিন্তু তোকেও তো আমার কিছু দেয়ার আছে, সেটা আমি তোকে দেব। তো এরপরে নাকি নির্দিষ্ট কিছু সময় সানাই বাজায়, আর দিলসাবা চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটা পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে মৃদুল বিশ্বাস। এভাবেই চলছিল তার। একদিন কি করে, তার বাড়ির লোকজন তাকে ঘরবন্দি করে রাখে। বাড়ির সদস্যরা ওই দিন জীবনে প্রথমবারের মতো এই দিলসাবা পরীর সাক্ষাৎ পান। তারা দেখেন গুদাম ঘরের ছাউনি উড়িয়ে ফেলে একটা সাদা অবয়ব কোলে করে মৃদুলকে বাতাসে ভাসিয়ে নিয়ে বাড়ির বাইরে ওই যে পুকুর পাড়টা রয়েছে ওই পুকুর পাড় দিকে নিয়ে গেছে। ধীরে ধীরে সত্যি সখ্যতা গড়ে ওঠে একটা পর্যায়ে এই দিলসাবা আর মৃদুল বিশ্বাসের। এলাকায় রটে যায় মৃদুল বিশ্বাস পাগল হয়ে গেছে, অথচ পাগলের কোনো আচরণ তার মধ্যে ছিল না। মৃদুল বিশ্বাস একদম সুস্থ স্বাভাবিক ছিল। কিছুদিন পরে মৃদুল বিশ্বাস আবার পুনরায় বাঁশি বাজাতেও শুরু করে, আবার সে বাঁশি বাজাতে সক্ষম হয়। আগের মতোই সুরের মূর্ছনায় পুরো গ্রামটা আন্দোলিত হতো। ধীরে ধীরে সানাই বাঁশির সাথে সাথে সে গান গাইতে থাকে। আগে যে গান গাইতো না। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তার গান, বাঁশির সুর যেই শুনতো সে মুগ্ধ হয়ে শুনতো। এমন ভাবে শুনতো মনে হচ্ছে যে কোনো মানুষ তার গান শুনে, বাঁশির সুর শুনে একটা ঘোরের মধ্যে চলে গেছে, একটা মায়াজালে আবদ্ধ হয়ে গেছে। তো এভাবেই মৃদুল বিশ্বাসের গানের গলার সুখ্যাতি, তার সানাই বাজানোর সুখ্যাতি, তার বাঁশি বাজানোর সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ তাকে জানানো হতো, তবে কোথাও রাত সে থাকতো না। যত রাতেই হোক একটা সময় এসে
দিলসাবাকে তার সানাই বাজিয়ে শোনাতেই হবে। মৃদুল বিশ্বাস তার মাকে বলে যে এই অদ্ভুত প্রতিভা এটা নাকি ওই পরীর আশীর্বাদেই হয়েছে। তো পরীর বিস্তারিত বিষয়গুলো মৃদুল বিশ্বাস তার মায়ের সাথে শেয়ার করত। বিভিন্ন কীর্তন, জারি সারি গান গেয়ে মানুষকে মুগ্ধ করে রাখতেন মৃদুল বিশ্বাস। বিশেষ করে তার সানাই বাজানোর সুর ছিল অদ্ভুতভাবে মোহনীয়, যে কোনো মানুষ সে সুরে বাধা পড়ে যেত। সুর সঙ্গীতে থাকতে থাকতে কবে যে বিয়ের সময় পেরিয়ে গেছে বুঝতে পারেনি মৃদুল বিশ্বাস। তিনি গান বাজনা আর কীর্তনকে জীবনের সঙ্গী হিসাবে নিয়েছিলেন। অনেক সাগরেদ হয়েছিল তার। তবে যে যত বড় প্রতিভাবান হোকই না কেন, একদিন তো পৃথিবী ছেড়ে যেতেই হবে। মৃদুল বিশ্বাস এক সকালবেলা মারা যান। মারা যাওয়ার আগের রাত্রেও তিনি বাঁশি আর সানাই বাজিয়ে গুনগুন করে গান গিয়ে শুনিয়েছিলেন দিলসাবাকে। হঠাৎ করে সকালবেলা কোনো এক অজানা কারণে সুস্থ অবস্থাতেই রক্তবমি শুরু হয়ে যায়। অল্প সময় পরেই মৃদুল বিশ্বাসের মৃত্যু হয়। মৃত্যুর মাধ্যম দিয়েই জীবন্ত এক কারাগার থেকে এক নিরীহ সঙ্গীতজ্ঞের মুক্তি লাভ হয়। সাধন দাদু, যিনি এলাকায় মাস্টার দাদু নামে বেশি পরিচিত, একটা সময় ইউনিয়ন পরিষদের সাবেক কালেক্টর ছিলেন, শিক্ষকও ছিলেন। এই কারণেই সাধন দাদু থেকে উনি মাস্টার দাদু নামেই বেশি খ্যাতি পেয়েছেন। মাস্টার দাদু নামেই অধিকাংশ মানুষই তাকে চিনে থাকেন। চট্টগ্রামের ফটিকছড়িতে ওনার বসবাস। তান্ত্রিকদের মধ্যে বিভিন্ন ধরন রয়েছে। কালো জাদু তান্ত্রিক, অঘরী তান্ত্রিক, পিশাচ সিদ্ধ তান্ত্রিক, জ্যোতিষতান্ত্রিক, এরকম আরো অসংখ্য ধরনের তান্ত্রিক রয়েছে। তো এই মাস্টার দাদু উনি মূলত জ্যোতিষতান্ত্রিক। এছাড়া উনি এক শ্রেণীর কর্ণ পিশাচিনী সাধনা করেছেন, যার কারণে উনি বিভিন্ন ধরনের প্যারানর্মাল সমস্যার সমাধানে সিদ্ধ হস্ত ছিলেন। প্রতি শনিবার এবং মঙ্গলবার উনি রোগী দেখতেন। ওনার কাছে যদি উঠতি বয়সী কোনো ছেলেপেলে যেত বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, স্পেশালি উঠতি বয়সী ছেলেপেলেরা যায় কোনো এক মেয়েকে পছন্দ হয়েছে, তার উপর তদবির করতে হবে। এই ধরনের ছেলেপেলে যদি ওনার কাছে গিয়েছে তাহলে বড় ধরনের বিপদে পড়বে। কারণ উনি আচ্ছা মতো গালিগালাজ করবেন তাদেরকে, তার গালিগালাজ সইতে না পেরে ওরা ওখান থেকেই পালান। অর্থাৎ উনি তারুণ্যের যেই আবেগ, এই আবেগকে পুঁজি করে যারা তার কাছে আসে উনি এগুলোকে খুব কঠোর হস্তে দমন করেন। কারণ উনি জানেন যে এই বয়সে এসে একটা বিষয়ের প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হয়, একটা সময় গিয়ে সেটা থাকে না, তখন ক্ষতিগ্রস্ত হয় সে যার উপর এই কাজটা করা হয়েছে। এই জন্যই উনি এই বিষয়গুলো খুব অ্যাভয়েড করে চলেন। দূর দূরান্ত থেকে ওনার কাছে অনেক মানুষ আসেন বলতে একটা সময় আসতেন। এখন ওনার বয়স অনেক হয়ে গেছে, বয়সের ভারে উনি কুঁজো হয়ে গেছেন, হাঁটতেও পারেন না ঠিকঠাক মতো, মেরুদণ্ড একদম বাঁকা হয়ে গিয়েছে। তারপরেও উনি হাঁটাচলা করার চেষ্টা করেন, আগের মতো কাজ উনি করতে পারেন না, তবে সবাই ওনাকে শ্রদ্ধা করে ওই এলাকায়। বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ওনার কাছে আসতেন। চট্টগ্রামের ফটিকছড়িতে ওনার বসবাস। দূর দূরান্ত থেকে লোক আসলে তখন ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে ফেরত যেতে গিয়ে একটা বড় ধরনের বিপত্তি বাধে। এই কারণে উনি ওনার বাড়িতেই একটি আধা পাকা ঘর তৈরি করেছেন অতিথিদের জন্য। চলুন ওনার ঘটনাগুলো শুনে আসি। জয় বড়ুয়া ভাই বিভিন্ন সময় ওনার কাছ থেকে যে ঘটনাগুলো সংগ্রহ করেছেন, এরকম ছোট ছোট 5টি ঘটনা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো তান্ত্রিকদের মধ্যে তো বিভিন্ন ধরনের তান্ত্রিক রয়েছে। উনি মূলত জ্যোতিষতান্ত্রিক হলেও কখনোই যে কালো জাদুর আশ্রয় নেননি এরকমটা বলা যাবে না। তবে এটা নাকি উনি একেবারে শেষ পন্থা হিসাবে কাজ করতেন, কখনোই এটা শুরুতে ব্যবহার করতেন না। উনি ওনার কাজের সময় কয়েকটা কমন জিনিস ব্যবহার করতেন। মাটি স্পর্শ করেনি এমন ডাবের পানি, তারপর জোয়ার ভাটার পানি, 7 পুকুরের পানি, কবুতর, জোড়াহাঁস, এরকম বিভিন্ন ধরনের জিনিস উনি ব্যবহার করেছেন। এরপর ভূজপত্রে কিছু তদবির লিখে দিতেন। এগুলো দিয়েই মূলত উনি চিকিৎসা করতেন। ওনার গুরুর কাছ থেকে এমনটাই শিখেছেন। আর হাদিয়া হিসাবে উনি মাত্র 10 টাকা নিতেন। এই মুদ্রাস্ফীতির যুগেও উনি 10 টাকা নিয়েছেন একটা সময়। এখন তো আগের মতো কাজ উনি করেন না। আর কেউ কেউ মোমবাতি দিয়েছে, 1 প্যাকেট ধূপ দিয়েছে, এগুলো উনি রেখে দিয়েছেন। এছাড়া উনি অন্য কোনো ধরনের কোনো টাকা পয়সা কারো কাছ থেকে নেননি। তো ওনার কাছে কাজ করাতে গেলে নাকি শর্ত 2টা। অনেক বকাঝকা শুনতে হবে, 2 ধৈর্য ধারণ করতে হবে। রাতারাতি তিনি কালো জাদুর আশ্রয় নিয়ে কোনো কাজ করতে অপারক। আর বিশেষ দিন ছাড়া উনি কোনো কাজ করেন না। উনি নাকি মন গড়া কোনো তন্ত্রমন্ত্র পড়েন না, যেটা শাস্ত্রে রয়েছে ওনাদের ধর্মের, উনি সেটাই করেন।
সব মিলিয়ে উনি নিরলসভাবে কাজ করে গিয়েছেন দীর্ঘ একটা সময়। 8-10 জন তান্ত্রিকের মতোই দাদুও কিশোর বয়স থেকেই সাধনার পথে ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাটির গর্ত করে সেখানে রাত দিন পরে থেকে নাওয়া খাওয়া ভুলে সাধনা করতেন। একটা সময় উনি ভবঘুরে সন্ন্যাসী হয়ে পাড়ি জমান ভারতে। সেখানে বিভিন্ন সাধু সঙ্গ উনি লাভ করেন। তারই একজন গুরু দাদুকে বলেছিলেন যে, বাবারে, তুই দেশে ফেরত যা, এখানে থেকে তুই বিশেষ কিছু অর্জন করতে পারবি না, তবে দেশে গিয়ে সাধনা করে কিছু অর্জন করতে পারিস কিনা দেখ। গুরুর অবাধ্য হলেন না দাদু, ফিরে আসেন নিজ দেশে। সাধনা করে উনি কর্ণ পিশাচিনীকে বশ করেছিলেন। সেই সাথে স্বপ্নে আদেশ মোতাবেক মাটির নিচ থেকে উদ্ধার করেন নারায়ণশিলা নামক অতি দুর্লভ 3টি পাথর, আর 2টো পিশাচের সাথে যুদ্ধ করে উদ্ধার করেন একটা মূর্তি। এভাবেই একটা সময় গৃহত্যাগী অঘরী তান্ত্রিক হওয়ার মনোবাসনা থাকলেও শেষমেশ একজন জ্যোতিষ তান্ত্রিক হয়েছেন দাদু। পরে আবার লেখাপড়া শুরু করেছেন, এরপর ইউনিয়ন পরিষদের কালেক্টর, এরপর শিক্ষক হয়েছেন। তাছাড়া ওনার পারিবারিক যে জমি জমা ছিল সেগুলো দেখাশোনা করেছেন। এভাবেই উনি আবার গৃহত্যাগী থেকে সংসারের যে চক্র, এতে আবদ্ধ হয়ে উনি রয়ে গিয়েছেন। এভাবেই জীবনের বড় একটা সময় পার করে ফেলেছেন। নিজ সাধনা আর মানুষের নামমাত্র টাকায় উনি ছোট পরিসরে গড়েছেন কিছু স্থাপনা, উপাসনালয়, আর এই যে অল্প অল্প করে গড়েছেন অতিথিদের জন্য একটি ঘর। তো দাদু বলেন যে তার গুরুর আদেশ, দানের টাকা দানের পথেই দিতে হয়, এতে নিজের কোনো অংশ রাখতে হয় না। উনি এটাই করে যাচ্ছেন, মানুষ যেটা দেয় সেটাই উনি এই মানুষের পিছনে ব্যয় করে দেন। ওনার তো অন্য আয়ের পথ রয়েছেই, সেটাতেই ওনার ভালোই চলে যায়। দাদুর তো সংক্ষিপ্ত পরিচয় আমরা বললাম, এবার চলুন দাদুর কাছ থেকে শোনা কিছু ঘটনা। দাদু উনি বলেন যে উনি তখন সবেমাত্র সাধনায় সিদ্ধ হয়েছেন, বিভিন্ন পূজা পাঠ করতেন বলে জনমুখে ওনার বেশ একটু পরিচিতি শুরু করেছে আর কি। একদিন এক মধ্যবয়স্ক মহিলা ওনার কাছে এসে উপস্থিত হয়। তিনি বলেন যে এই দাদুর সাথে তার কি যেন কথা আছে। তো উনি বলেন, ঠিক আছে বলুন, আমি শুনছি। তখন ওই মধ্যবয়স্কা ভদ্রমহিলা বলতে লাগলেন যে, বাবারে, আমার নাম জ্যোৎস্না বালানাথ, আমার বাড়ি ফটিকছড়ি কাঞ্চনপুর এলাকায়। আমার ছেলে মেয়ে কেউ নেই, স্বামী মারা গেছেন 2 বছর আগে। এখন আমার দেবরের ছেলেরা নতুন ঘর তৈরি করতে চায়, তারা আমার ঢাকার বসত ভিটা দখল করে ঘর তুলবে বলছে। আমাকে বেশ কয়েকবার আমার বাপের বাড়ি চলে যাবার হুমকি দিয়েছে, কিন্তু বাপের বাড়িতেও তো আমার থাকার জায়গা নাই, সেখানে তো কেউ নাই আমার। এখন বাবা, তুমি আমাকে কোনোভাবে একটা উপায় বাতলে দাও। তখন মাস্টার দাদু বললেন যে, আপনি কি আপনার এলাকার মেম্বারকে জানান নাই ব্যাপারটা? উত্তরে ভদ্রমহিলা বললেন, হ্যাঁ বলেছি, অনেকবার বলেছি, কিন্তু তিনি কোনো সমাধান করতে পারেন না। কারণ হচ্ছে তার কোনো কথা আমার দেবরের ছেলেরা শোনেই না। তিনি তার চেষ্টা করেছেন, কিন্তু আমার দেবরের ছেলেরা না শুনলে উনি কি বা করতে পারবেন। দাদু জিজ্ঞেস করলেন, তো বলেন আমাকে এখন কি করতে হবে? তখন মহিলা জবাব দেন, বাবারে, এই বয়সে আমি এখন কোথায় যাব? আমার এই থাকার জায়গাটা আমার স্বামীর শেষ স্মৃতি। আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো? কেউ কি আমাকে জায়গা দেবে? আমি যেন আমার এই জায়গাটাতে থাকতে পারি। দাদু বললেন, ঠিক আছে, আমি দেখি কি করা যায়, আপাতত আপনি বাড়িতে চলে যান, আপনার ঠিকানাটা আমাকে দিয়ে যান। দাদুর অভয়দানে সেই মহিলা বাড়ি চলে যান। পরদিন সকালে দাদু কাঞ্চনপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে গিয়ে সংশ্লিষ্ট মানুষের সাথে কথা বলেন, সেই দেবরের ছেলেদের সাথেও কথা বলেন। তারা দাদুকে কোনো প্রকার পাত্তা না দিয়ে ফিরিয়ে দেন এবং খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলেন যে বাইরের কোনো লোক তাদের পারিবারিক সমস্যার সমাধান করতে আসবে, এটা তারা বড় ধরনের অপমান হিসাবে দেখবে, তারা নিজেরাই তাদের সমস্যা মিটিয়ে নেবেন। এরকম আচরণের পর দাদু মন খারাপ করে বাড়িতে ফেরত আসেন। কয়েকদিন পরে তিনি কোনো খোঁজ খবর না পেয়ে নিজেই খবর লাগান যে ওই মহিলাটার কি হলো। খবর নিয়ে জানতে পারেন যে তিনি যখন ওই দেবরের ছেলেদের সাথে কথা বলেছেন, এরপর উনি যখন বাড়িতে আসেন, এর কয়েকদিনের মধ্যেই ওই ভদ্র মহিলা মারা গিয়েছেন। বেশ অবাক হলেন দাদু। তিনি এই অসহায় মহিলার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। এরপর শুরু হলো একটা সমস্যা। ওই ভদ্র মহিলার মৃত্যুর 10 থেকে 12 দিন পর থেকে ওই ভিটায় শুরু হয় এক অশরীরী তাণ্ডব। একটা সাদা শাড়ি পরা অবয়বকে সন্ধ্যায় মাঝরাতে উঠোনের এদিক থেকে ওইদিকে সা সা করে বাতাসে ভেসে চলতে দেখা যায়। প্রথম দিকে বাড়ির সদস্যরা এসব বিষয় চোখের ভুল ভেবে উড়িয়ে দিলেও রাত করে একটা বিয়ে বাড়ি থেকে ফেরা ওই বাড়ির এক সদস্যকে বাড়ির উঠোনে ওই শাড়ি পরা অবয়বটা শাড়ির আঁচল গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার নাকি চেষ্টা করে।
কিন্তু তার চিৎকার বাড়ির লোকজনের কানে গেলে তারা জেগে ওঠে। সেবারে কোনো রকমে বেঁচে যায় সেই লোকটা। কিন্তু তবুও তারা এসব বিষয়ে তেমন একটা গুরুত্ব না দিয়ে পুরনো বাড়ি ভাঙার কাজে হাত দেন। ছোটখাটো বিভিন্ন সমস্যা বাড়ি ভাঙার কাজে লেগেই ছিল। কারো হাত কাটা যায়, তো কারো পা কাটা যাচ্ছে, তো কেউ হঠাৎ উঁচু জায়গা থেকে অহেতুক পড়ে আঘাত পাচ্ছিল। এরকম আপাতত দৃষ্টিতে সাধারণ সমস্যার মধ্যে কোনো রকমে পুরনো বাড়ির অর্ধেক ভাঙার কাজ শেষ হয়। ওই মহিলা দেবরের বড় ছেলে হঠাৎ করে কি মনে করে শ্রমিকদের নির্দেশ দেন যে তাদের বাড়ি ভাঙার আগে তার চাচি বা জ্যাঠিমার বাড়িটা যেন আগে ভাঙা হয়। শ্রমিকরা বললেন, একটা বাড়ি অর্ধেক ভাঙা রেখে আর একটা বাড়ি যদি ভাঙার কাজে হাত দেওয়া হয় তাহলে তো সব কাজ এলোমেলো হয়ে যাবে, বিশৃঙ্খলা হবে। কিন্তু ওই বাড়ির কর্তা এসব না মেনেই ওই মহিলার বাড়ি আগে ভাঙার জন্য নির্দেশ দেন। নির্দেশ মতো ওই বাড়ি ভাঙার জন্য বাড়ির আসবাবপত্র বাইরে আনতে গেলেই বাধে বিপত্তি। অনেক হালকা জিনিসও বাড়ি থেকে বের করতে হিমশিম খেতে হচ্ছিল সেই কর্মচারীদের। দেখা গেল একটা সাধারণ চেয়ার বের করতেও দুজনকে ধরতে হচ্ছিল। এই ঘটনায় শ্রমিকরা বেশ অবাক হলেও বাড়ির কর্তা কিন্তু এই বিষয়টা মানতে নারাজ। তার দাবি শ্রমিকরা ইচ্ছে করেই এসব করছে যাতে কাজ করতে বেশি সময় লাগে, পারিশ্রমিকও তারা বেশি নিতে পারে। এরপর তিনি তো শ্রমিকদেরকে বেশ বকাঝকা করছেন। উনি বলেন যে লোক যদি বেশি লাগে বাড়তি শ্রমিক আনো, প্রয়োজনে রাত দিন 2 শিফটে কাজ করে বাড়ি ভাঙার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাও। তার কথা অনুযায়ী রাতের বেলা যখনই কাজ করতে গিয়েছে, মানে রাতের শিফটে কাজ করতে গিয়েছে শ্রমিকরা, তখনই ঘটে চূড়ান্ত বিপর্যয়। শ্রমিকরা নিজেদের মধ্যে হাতাহাতি ঝগড়া শুরু করে অহেতুক কোনো এক কারণে, একে অপরকে মেরে মাথা ফাটিয়ে একদম জখম করে ফেলে। শ্রমিকদের এমন আগ্রাসী আচরণ শুনে সেখানে ছুটে আসেন ওই শ্রমিকদের সর্দার। স্থানীয়ভাবে সর্দারদেরকে মাঝি বলা হয়। তো তিনি আপাতত কাজ বন্ধ করে দেন এবং এই ঘটনা জানাজানি হলে স্থানীয় মুরব্বীরা বিষয়টা নিয়ে আলোচনা করেন। কিন্তু তাদের একে অপরের সাথে মারামারি করার কোনো যৌক্তিক কারণ কেউই খুঁজে পাচ্ছিলেন না। তাই বাধ্য হয়েই সপ্তাহখানেক কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দেন সবাই। ওই বাড়ির কর্তা ইচ্ছে করেই ওই ভদ্রমহিলার আসবাবপত্র বাড়ির বাইরেই ফেলে রাখেন। সপ্তাহখানেক পরে শ্রমিকরা ফিরে এসে দেখেন যে এই যে এত সব কষ্ট করে যে জিনিসপত্র তারা বাইরে রেখেছিলেন সেগুলো কে জানি আবার পুনরায় ওই আধা ভাঙা ঘরে ঢুকিয়ে রেখেছে। তারা সবাই মনে করে যে ওই বাড়ি কেউ হয়তো এই কাজ করেছে। যথারীতি তারা পুনরায় বাড়ি ভাঙার কাজ শুরুও করে। বাড়ি ভাঙার কাজ প্রায় শেষ হয়ে এলে শ্রমিকদের কেউ কেউ অসুস্থতায় পড়ে যান। প্রচন্ড জ্বর, শরীর ব্যথা, তারা এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে শয্যা থেকে উঠে বসাও কষ্টকর হয়ে যাচ্ছিল তাদের। এত সব অদ্ভুত ঘটনায় সন্দেহ হয় ওই লোকটার মনে, যাকে কিছুদিন আগেই শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করেছিল সাদা কাপড় পরা ওই অশরীরটা। তিনি ছিলেন ওই মহিলার দেবরের 3 নাম্বার ছেলে, তৃতীয় ছেলে। তো সেই ছেলে তার বড় ভাইকে তার সন্দেহের বিষয়টা জানালেও তার বড় ভাই মোটেও পাত্তা দেয় না এই কথাগুলা। ওইদিকে ওই মহিলার বাড়ি সম্পূর্ণ ভাঙা হয়ে যায়। এরপর একটা সময় অন্য বাড়িগুলো ভাঙা হয়। শুরু হয় মাটি সমান করে নতুন বাড়ি তৈরির কাজ। হিন্দু রীতি অনুযায়ী নতুন বাড়ি করতে গেলে তারা কিছু পূজা দেয়। এটাকে গত বলা হয় আর কি। গত মানে বাড়ির যে কোনো একটা পিলারে একটা মাটির কলস, একটা বাঁশের কুঞ্চির তৈরি ধনুক, তীর, স্বস্তিকা চিহ্ন, এরকম আরো কিছু ব্যাপার রয়েছে যেটা হিন্দু ধর্ম মতে হয়ে থাকে আর কি। সমস্যা হয় কি, এই গত দিতে আসা পুরোহিত পূজা করতে পারবেন না বলে জানান। তার কারণ হিসাবে তিনি বলেন যে যখন তাকে পূজা দেওয়ার জন্য দিন তারিখ ঠিক করতে এই বাড়ির লোকজন গিয়েছিল, উনি তো রাজিও হয়েছিলেন। এরপর উনি স্বপ্নে দেখেছেন যে কেউ একজন এসে বলছে যে এই বাড়িতে এই গত পূজা করা যাবে না, তাহলে নাকি পুরোহিতের ক্ষতি হবে। তো পুরোহিতের এমন কথা শুনে বাড়ির সদস্যরা যখন বুঝতে পারলেন যে পুরোহিত পূজা করবে না, তো অন্য পুরোহিত নিয়ে এসে ইনস্ট্যান্ট অন্য পুরোহিত নিয়ে এসে কোনো রকম রিচুয়াল সম্পন্ন করা হয় আর কি। এবার স্বপ্ন দেখা শুরু করে ওই বাড়ির কর্তা নিজেই। তার চাচি অর্থাৎ ওই ভদ্র মহিলা প্রায় প্রতিদিনই রাতে তাকে স্বপ্নে এসে বলে যান এই বাড়িতে কেউ থাকতে পারবে না, এটা তার বাড়ি। তো বাড়ির কর্তা এসব নিছক একটা স্বপ্ন ভেবে নিজের কাজ করে যাচ্ছিলেন। মাঝে মাঝে তার স্ত্রী তাকে নিষেধ করলেও তিনি মানতে নারাজ। এভাবে একদিন নতুন বাড়িটা সম্পূর্ণ তৈরিও হয়ে যায়। এখন সময় চলে আসে নতুন বাড়িতে প্রবেশের। দুর্ভাগ্যবশত নতুন ঘরে প্রবেশের আগের রাত্রে আর কি কোনো এক অজানা কারণে বাড়ির কর্তা লোকটি মারা যান। তার 3 ভাইয়ের মধ্যে যিনি বড় ভাই তিনি। নতুন গৃহে প্রবেশের আনন্দ পরিণত হয় মৃত্যু শোকে। নতুন বাড়ি রূপ নেয় মৃত বাড়িতে। মৃতদেহ সৎকার করা হয়। কদিন পরে নতুন বাড়িতে কোনো উৎসব ছাড়াই সবাই প্রবেশ তো করেন ঠিকই, কিন্তু অশান্তির কালো ছায়া তাদের পিছু ছাড়েনি। রোগ ব্যাধি, ঝগড়াঝাঁটি, মনোমালিন্য দিন দিন বেড়েই চলছিল। ওই বাড়ির কর্ত্রী কি যেন মনে করে ঘুরে ফিরে চলে আসেন এই মাস্টার দাদুর কাছে। তবে এই কিছুদিনে দাদুর কর্মযজ্ঞ তো আরো বহুমাত্রিক রূপ নিয়েছিল আর কি। তিনি দাদুকে অনুরোধ করেন যে তাদের গৃহে এসে গৃহ বন্ধ করার জন্য, অর্থাৎ বাড়ি বন্ধ যেটাকে আমরা বলি আর কি।
দাদু বলেন, ঠিক আছে, আমি বিষয়টা আগে বুঝি যে আসলে ব্যাপারটা কি। তিনি ওই ভদ্র মহিলাকে কোনো এক শনিবারে আসতে বলেন। আর ওই শনিবারে দাদু যখন আসন বসান, তখন উনি জানতে পারেন যে এই বাড়িটা হচ্ছে সেই বাড়ি যেই বাড়ির সমস্যা সমাধানের জন্য উনি নিজেই গিয়েছিলেন। উনি তো বুঝতে পারেন নাই যে আসলে এটা কোন বাড়ি শুরুর দিকে। আর উনি এটাও জানতে পারেন এই যে মধ্য বয়সী ভদ্র মহিলা, বিধবা মহিলা, উনি মূলত যখন মারা গিয়েছিলেন এরপর থেকেই কোনো এক অশরীরী সে ওই বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে, কারণ ওই বৃদ্ধ মহিলার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে। আর একটা ভয়ঙ্কর তথ্য মাস্টার দাদু জানতে পারেন, সেটা হচ্ছে বিশেষ করে ওই অশরীরীর সাথেই সরাসরি যোগাযোগ করেছিলেন মাস্টার দাদু। সেই অশরীরী জানায় যে এই যে বাড়ির কর্তা, মানে 3 ভাইয়ের মধ্যে যে বড় ভাই, সে নাকি এমন একটা ওষুধ ওই মহিলাকে খাইয়েছিল। উনি একটু অসুস্থ ছিলেন, উনি তো আসলে চলতে ফিরতে পারেন না, দেবরের ছেলে, এখন ওদেরকে শত্রু আর কতটুকুই বানাবেন। উনি বলেছেন যে বাবারে আমার জন্য একটু ওষুধ এনে দিও। আর এইটাই সুযোগটা করে দিয়েছিল ওই 3 ভাইয়ের বড় ভাইকে। ওই ওষুধটা এনে দিয়েছিলেন ঠিকই, ওই ওষুধের মধ্যে কিছু মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ উনি মিশিয়ে দিয়েছিলেন, যার কারণে ঘুমের ঘোরেই ওই মহিলা মারা যায়। এই বিষয়টা যখন জানতে পারেন দাদু, উনি খুব মনক্ষুণ্ণ হন। আর ওই মহিলা তো তার কাছেও এসেছিল। উনি ওই অশরীরীকে বলে দেন যে তুমি বাবা চলে যাও, তোমার দায়িত্ব শেষ, আমি যা করার করছি। আর ওই অশরীরটা এটাও বলে দেয় যে ওই বাড়ির যে কর্তা, যে ওই ঘুমের ভিতরে ওষুধ মিশিয়ে ওই বৃদ্ধা মহিলাকে হত্যা করেছিল, সেই লোকটাকে এই অশরীরটাই মেলে ফেলেছে। এই কারণে ওই ঘরে ঢোকার আগেই তাকে হত্যা করে। দাদু বলেন যে তোমার তো প্রতিশোধ শেষ হয়ে গেছে, এটা তো দীর্ঘমেয়াদে চলতে পারে না, তুমি চলে যাও। পরে অশরীরটা দাদুর কথা মেনে নিয়ে চলে যায়। তবে যেই মহিলা দাদুর কাছে এসেছিলেন, বিশেষ করে পরে যিনি মারা গিয়েছেন, যেই লোকটা তার স্ত্রী এসেছিলেন, তার স্বামীর এই কুকীর্তির কথা শুধু তাকেই বলেছিলেন। দাদু এই বিষয়টা আর কাউকে বলেন নাই, কারণ বললে সামাজিকভাবে একটা বিশৃঙ্খলা হতে পারত। এই জন্য দাদু এই বিষয়টা ওই মহিলাকে শুধু বলেছিলেন। তবে আস্তে আস্তে পরিবারের লোকদের মাধ্যম দিয়েই বিষয়টা একটা সময় জানাজানি হয়ে গিয়েছিল। এই কারণেই দাদু এই ঘটনাটি জয় বড়ুয়া ভাইকে বলেছিলেন। প্রিয় লিসেনার, চলুন এবার আমরা চলে আসবো 2 নম্বর ঘটনায়। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির নাম আব্দুস সোবহান। ওনার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির পাইনদং নামক স্থানে। তো উনি মূলত স্বাধীনতার পরপরই, অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধের পরপরই উনি সৌদি আরবে চলে যান। তখন কিন্তু জাহাজে করে উনি গিয়েছিলেন। এর 3 থেকে 4 বছর পর দেশে ফেরত আসেন, বিয়ে শাদী করেন। 4 মাস পর আবার পাড়ি জমান সৌদি আরবে, ওনার ছুটি শেষ হয়ে যায়। ওই যে উনি গেছেন, দীর্ঘ 25 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, উনি আর বাড়ির পথে পা মারান নাই। শুরুর দিকে প্রতি 3-4 মাস অন্তর অন্তর উনি ওনার স্ত্রীকে চিঠি পাঠাতেন, সেটাও পরবর্তীতে ধীরে ধীরে কমতে শুরু করে। টেলিফোনের যখন একটু সহজলভ্যতা শুরু হয়, মাঝে মাঝে উনি নির্দিষ্ট টেলিফোন এক্সচেঞ্জে ফোন করতেন। আগে থেকে বলা হতো যে কোন দিন উনি করবেন। এভাবে পরিবারের সাথে মাঝে মাঝে যোগাযোগ করলেও একটা সময় পরিবারের সাথে পুরোপুরি যোগাযোগ উনি বন্ধ করে দেন। ওনার একটি কন্যা সন্তান হয়, কিন্তু উনি তো দেশের বাইরে ছিলেন। ওই যে দেশে যখন ছিলেন তখন বিয়ে শাদী করেছেন। তো এই যে কন্যা সন্তান হয়েছে, এটাও কিন্তু উনি বিদেশে থেকেও জানতে পেরেছেন। কিন্তু উনি যে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ওনার পরিবারের সাথে, আর যোগাযোগ করেন না। সবাই ধরে নিয়েছিল যে আব্দুস সোবহান মারা গেছেন। কেননা ওই সময় কিন্তু অনেকে এইভাবে মারা যেতেন, কোনো খোঁজ খবর আসতো না। তখন তো এখন যত লোক সৌদি আরবে থাকেন, তখন তার এত লোক থাকতো না, টেলিফোনের যুগও নাই, চিঠিপত্র এটাও পাঠালে অনেক সময় লেগে যেত। এরপর কি হয়, বহু বছর পর 2013 সালের দিকে উনি সৌদি আরবের থাকা আর একটা লোকের মাধ্যমে বাড়িতে যোগাযোগ করেন, তারপর ফোনও করেন। তখন তো মোবাইল ফোন চলে আসছে সব বাড়িতেই। তখন রীতিমতো আলোড়ন তৈরি হয় তাদের এলাকায়। জানা যায় যে আব্দুস সোবহান বেঁচে আছেন। শুরু হয় তার সাথে যোগাযোগ পর্যন্ত ঠিকঠাক ছিল। তখন কিন্তু স্কাইপিতে কথা বলা যেত। এখনকার মতো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কিন্তু এভাবে ভিডিও কল দিয়ে কথা বলাটা বেশ কঠিন ছিল, কারণ ওই সময় তো ফেসবুক এতটা সহজলভ্য ছিল না। তবে স্কাইপিতে কথা বলা যেত। বিভিন্ন দোকান থাকতো, টেলিফোনের দোকান থাকতো, যেখানে কম্পিউটার থাকতো, ওয়েবক্যাম থাকতো, স্কাইপিতে কথা বলা যেত। তো উনি ওইভাবে কিন্তু কথা বলতেন।
ওনার মেয়েও তো বড় হয়ে গিয়েছে। যখনই তাকে বলা হতো যে দেশে আসো, সাথে সাথে উনি কথা বন্ধ করে দিয়ে লাইন কেটে দিতেন। মানে সব কথা বলা যাবে, কিন্তু বাড়িতে ফেরার কথা বলা যাবে না। উনি অবশ্য বাড়িতে টাকা পয়সা পাঠাতেও শুরু করেন, কিন্তু তার হতভাগিনী স্ত্রী তার পাঠানোর টাকা নিতে নারাজ ছিলেন। তার যুক্তি হচ্ছে, তোমার টাকা ছাড়া এতদিন বেঁচেছিলাম, বিয়ের পর 3-4 মাস পর তুমি চলে গেলা, এতটা বছর পার করে ফেললাম, মেয়ে বড় হয়ে গেছে, তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি বৃদ্ধা হয়ে গেছি, আর এখন তোমার টাকা নিয়ে আমার চলতে হবে। এতটা বছর পার করলাম তোমার টাকা ছাড়া, তুমি আসবা না, তুমি টাকা পাঠাবা, দরকার নেই তোমার টাকার। এটা ছিল তার স্ত্রীর যুক্তি। তার এই কঠিন ব্যক্তিত্বের কাছে সকলেই হার মেনেছিল। একটা পর্যায়ে কেউ তাকে আর অনুরোধ করতো না যে নাও টাকা নাও টাকা নাও, কেউ অনুরোধ করতো না। তখন দেখলে আসলে তার কথা যুক্তি আছে, এই জন্য সকলেই বলে ঠিক আছে, তুমি তোমার এই সিদ্ধান্তে অটল থাকো, একটা সময় আব্দুস সোবহান ফেরত আসবে। তো এরভাবেই চলতে থাকে। সব কথা মনোযোগ দিয়ে শোনে আব্দুস সোবহান, শুধু বাড়ির ফেরার কথা উনি শুনতেছেন না। তো তার স্ত্রী সবার মুখে এই মাস্টার দাদুর কথা শুনে দাদুর কাছে আসেন। দাদু মহিলা সব কথা শুনে বলেন যে ঠিক আছে, শনিবারে আসো, দেখি কোনো তথ্য পাওয়া যায় কিনা। তো ওই ভদ্র মহিলা শনিবারে আসেন। দাদু আসনের মাধ্যমে জানতে পারেন যে কেউ একজন ওখানে তাকে কালো জাদু করে আটকে রেখেছিল, তবে সেটার প্রভাব এখন অনেকটাই কমে গেছে, কিন্তু ওখান থেকে পরিপূর্ণভাবে সে আসলে মুক্ত হতে পারছে না। এই কারণে বাড়ি ফেরার প্রসঙ্গ আসলেই সে ফোন কেটে দেয়। এটা তার ইচ্ছাতে হয় না, মূলত তার মস্তিষ্কের উপর কালো জাদুর একটা প্রভাব রয়েছে। আর এই জাদু খুব সহজে কাটানো যাবে না, যেহেতু এই লোকটা অনেক দূরে থাকে। তো ওই মহিলা দাদুর হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে যে তার তো পুরোটা জীবনই চলে গেছে এইভাবেই, শুধু 3-4 মাস সংসার করতে পারছেন, এখন শেষ জীবনে এসে তার স্বামী যেন তার সাথে থাকে, এটাই তার জীবনের শেষ চাওয়া। দাদু দেখলেন যে আসলেই এই মহিলা অনেক ধৈর্য ধারণ করেছে, উনি চাইলে আর একটা জায়গা বিয়ে করতে পারতেন, কিন্তু না, উনি সেটা করেন নাই। স্বামীর অপেক্ষায় 25 বছরেরও বেশি সময় উনি পার করে ফেলেছেন। দাদু মহিলার এই আবেদন আর ফেলতে পারলেন না। উনি বললেন যে উনি ওনার এই জীবনে যত বিদ্যা অর্জন করছেন তার সর্বোচ্চটা দিয়ে উনি চেষ্টা করবেন, যদি সৃষ্টিকর্তা কবুল করেন অবশ্যই তার স্বামী ফেরত আসবে। উনি পরের মঙ্গলবারে তাকে আসতে বললেন। একজোড়া কালো কবুতর, 2টো দেশি মুরগির ডিম, কিছু লাল আর হলুদ সরিষা নিয়ে আসতে বলেন। দাদুর কথা মতো সবকিছুই জোগাড় করে নিয়ে আসেন ওই ভদ্রমহিলা। দাদু ভুজ পাতায় কিছু লিখে দেন, তদবির লিখে দেন আর কি, আর কবুতর দুটোকে উনি মন্ত্রপুত করে আকাশে উড়িয়ে দেন। এরপর মুরগির যে 2টো ডিম, এই ডিম দুটোকে উনি রিচুয়াল করে মাটির চুলার নিচে গেড়ে দিতে বলেন, আর ওই লাল হলুদ সরিষাগুলো প্রতিদিন সন্ধ্যায় একটা তামার পাত্রে গরম করতে বলেন। তো এই বেচারি মহিলা মাস্টার দাদুর কথা মতো সবকিছুই করলেন মনোযোগ দিয়ে। আল্লাহর ইচ্ছায় 27 দিনের মাথায় সৌদি আরব থেকে আব্দুস সোবহান চট্টগ্রামে এসে পৌঁছান। ওই দিন সন্ধ্যায় সুদীর্ঘ এত বছর পর উনি দেশে ফেরত আসেন। পরবর্তীতে তার থেকে জানা যায়, কারণ ওই লোকটাও পরবর্তীতে সাধন দাদুর কাছে এসেছিলেন, সাধন দাদু তার সাথে কথা বলেছিলেন। তো সাধন দাদু জানতে চাচ্ছিলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে, কারণ দীর্ঘ সময় তো উনি বাইরে। পরবর্তীতে উনি বলেন যে উনি সৌদিতে যেই বাড়িতে, অর্থাৎ তার মালিক কফিল বলা হয়, যেখানে চাকরি করতেন, ওখানে নেপালের একটা মেয়ে এসে চাকরি নেয়। তার সাথে তার সম্পর্ক হয়। ওই মহিলা কি করেছে, ওই সম্পর্কের একটা পর্যায়ে তাকে বিভিন্ন ধরনের কিছু গলায় পড়তে বলছে, হাতে বাহুতে পড়তে বলছে, উনি সেটা পড়ছেন। এরপর ওই মহিলার প্রতি উনি আকৃষ্ট হয়ে যান। এমনিতে কথাবার্তা বলা, এক বাড়িতে যেহেতু কাজ করেন সবাই, এরপর থেকে নাকি বিয়ে পর্যন্ত করায়। একটা পর্যায়ে ওই মহিলা কাউকে কিছু না বলেই নাকি সে আবার নেপালে চলে যায়। এরপর এই সোবহান সাহেব উনি ওনার বাড়ির কথা অনেকটাই ভুলে গিয়েছেন। হঠাৎ হঠাৎ বাড়ির কথা মনে পড়লো, কোনো কারণে তার মন বাধা দিত না, যোগাযোগ করা যাবে না, যাওয়া যাবে না। এভাবে বহু বছর পার হয়ে গেছে, কিন্তু বিগত বেশ কিছুদিন যাবত হঠাৎ করে তিনি নাকি তার পরিবারের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করেন। এরপর যোগাযোগ শুরু করেন। তারপরও উনি বাড়ির কথা যখনই যাওয়ার কথা বলা হতো বাড়িতে, উনি এই বিষয়টা অন্য ধরনের একটা অনুভূতি তার মধ্যে জাগ্রত বা ফিল করতেন উনি এই বিষয়টা। তো হঠাৎ করেই ওনার মনে হলো যে না, উনি যাবেনই বাড়িতে। এরপর উনি চলে আসেন। এই যে আব্দুস সোবহান, উনি করোনাকালীন সময়ে উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। বাকিটা জীবন উনি পরিবারের সাথেই ছিলেন, সুখে শান্তিতে ছিলেন। ওনার মেয়ে, ওনার স্ত্রী, ওনার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। তো এভাবে উনি বাকিটা জীবন পরিবারের সাথেই কাটিয়েছেন। তবে সাধন দাদু উনি যে পদ্ধতিতে ফেরত এনেছেন, এটাও কিন্তু এক ধরনের জাদু। আর যেই ভদ্রমহিলা উনি সাধন দাদুর কাছে গিয়েছিলেন, উনি নেহায়েত নিরুপায় হয়ে গিয়েছিলেন। তবে আমরা পরামর্শ দেই যে এটাই একটা ইমানের পরীক্ষা, আমরা যেন ধৈর্য ধারণ করি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আল্লাহ তাআলা চাইলে জাদুর প্রভাব এক নিমিষেই কেটে যেতে পারে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে কাঙ্ক্ষিত কোনো বিষয় পাওয়ার জন্য কোনো ধরনের জাদুর আশ্রয় যেন আমরা না নিই। সাধন দাদু উনি কাজটা করেছেন, আপাতত দৃষ্টিতে ভালো কাজই করেছেন, কারণ এটাই ওনার কাজ, মানুষের উপকার করা। কিন্তু আমরা যদি পরকালের কথা চিন্তা করি তাহলে কিন্তু এটাও তো একটা জাদু। এই কাজটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, কারণ এই ধরনের পরিস্থিতিতে, এই ধরনের সিচুয়েশনে ধৈর্য ধারণ করা নিঃসন্দেহে খুবই কঠিন ব্যাপার। কারণ যিনি ওই সমস্যার মধ্যে আছেন উনি জানেন যে উনি কতটা কষ্ট করছেন। তখন ধর্মের কথাগুলো তার সামনে বলতে গেলে উনি ওই বিষয়টা আসলে বুঝতে পারবেন না, তার হৃদয়ের মধ্যে ওই বিষয়টা আসলে বসবে না, এটাই স্বাভাবিক। তারপরও ধর্মের যেই বিধানগুলো রয়েছে সেটা তো বলতেই হবে, দাওয়াত তো দিতেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আর আল্লাহ এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের মধ্যে যারা যারা এই ধরনের সমস্যার মধ্যে যারা আছি, আল্লাহ যেন এই সমস্যাগুলো তার নিজ রহমতে কাটিয়ে দেন। বিশেষ করে আমরা যারা মুসলিম রয়েছি, এই ধরনের সমস্যার মধ্যে যারা আছি, তাহাজ্জুদের সালাত রেগুলার আদায় করে আল্লাহর কাছে দোয়া করলে যে কোনো ধরনের জাদু, বিশেষ করে যারা দূরে রয়েছে তাদের উপর যে জাদুগুলো রয়েছে, ইনশাল্লাহ আল্লাহ কোন পায় এখন বলে সব হয়ে যায়। এই সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিতে পারেন। আমরা আল্লাহর রহমতের অপেক্ষায় থাকবো। প্রিয় লিসেনার্স, এবার আসবো সাধন দাদুর বলা 3 নম্বর ঘটনায়। 2018 সালের ডিসেম্বরের শেষের দিকে এক শীতকালের শনিবারে দাদু নিজের আসনে বসে বিভিন্ন রোগীর হাজিরা দেখছিলেন। রোগীরা দাদুর হাতে দক্ষিণা দিবেন, আর দাদু জিজ্ঞেস করবেন যে কেন এসেছিস আমার কাছে, বল। রোগী তার নাম, বয়স, সমস্যা দাদুকে বললে তিনি চোখ বন্ধ করে ওই কর্ণ পিশাচিনীর কাছে সমস্যার সমাধান জানতে চাইতেন, যেটা কি হয়েছে, কিভাবে সমাধান করা যায়। সেখানে তিনি প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী রোগীকে জানিয়ে দিতেন। এভাবেই দাদু রোগী দেখেন আর কি, বা দেখতেন। তো ওই দিন হয় কি, দাদুর হাতে 1 প্যাকেট মোমবাতি আর 1 প্যাকেট ধূপকাঠি আর 10 টাকা দিলে দাদু জিজ্ঞেস করেন যে কেন এসেছিস আমার কাছে। ওই লোকটি বলে যে আমার নাম দেবাশিস বড়ুয়া, বয়স 45 বছর। সমস্যা হলো আমি বাড়ির বাইরে ভালো থাকলেও তখন বাড়িতে ঢুকি তখন সব কিছু গরম হয়ে যায়, দুনিয়ার গরম লাগতে থাকে। অনেক ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়েও কোনো সমাধান হয়নি। তো মাস্টার দাদু নিজের মতো করে বিষয়টা জেনে তাকে একপাশে বসতে বললেন। অন্য রোগীদের হাজিরা দেখে দাদু আসন থেকে উঠে সেই দেবাশিস বড়ুয়ার সাথে কথা বললেন। মূলত দেবাশিস বড়ুয়ার সমস্যাটা উনি পরে ভালো করে দেখে বলবেন বলে জানিয়েছিলেন, এই জন্যই কিছু সময় তাকে অপেক্ষা করিয়েছেন। তো দেবাশিস বড়ুয়া বলে যে বাবু, আমি একজন ভ্যান গাড়ি চালক। আগে আমাদের এলাকায় বলতে গেলে প্রায় সবগুলো ভাড়া আমি পেতাম, বেশ ভালোই দিনকাল যাচ্ছিল আমার। আমার ছোট ভাই শহরে তার পরিবার নিয়ে থাকতো, কিন্তু মাস 6 আগে তারা এখানে এসে থাকছে। তার বউয়ের সাথে আমার বউয়ের মাঝে মাঝে তর্ক হতো, সেটা বেশ ঝগড়ায় পরিণত হয়েছে। একজন যেন আরেকজনের চক্ষুশূল। ছোট ভাইয়ের বউ আমাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়েছে। তো আমাদের মনে সন্দেহ ঢুকেছে সে আমাকে কোনো তাবিজ করেছে কিনা, কোনো কালো জাদু করেছে কিনা। তাছাড়া আমি আগের মতো আর ভাড়াও পাই না, গায়ে আগের মতো শক্তিও পাই না। মূল সমস্যা হলো আমি ঘরের ভেতরে ঢুকলেই আমার গায়ে আগুন ধরেছে বলে মনে হয়। অসহ্য গরমে আমার নাভিশ্বাস উঠে যায়। এমন কনকনে শীতে আমাকে খালি গায়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়। কিন্তু ঘর থেকে বের হলেই সবকিছু স্বাভাবিক, গায়ে ঠান্ডা লাগে, ভালো লাগে। এখন আপনার কাছে এসেছি দাদু, আপনি কিছু একটা করেন, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। মাস্টার দাদু কিছুক্ষণ চুপ থেকে বললেন, আগামী মঙ্গলবার একই বোতলে জোয়ারের পানি আর ভাটার পানি আর মাটিতে পড়েনি এমন 2টো ডাব আর একটা ভুজ পাতা নিয়ে আমার এখানে আসবি, আমি দেখি কি করা যায়। দাদুর কথা মতো দেবাশিস পরের মঙ্গলবার ওইসব জিনিসপত্র নিয়ে হাজির হয়। তবে এই কয়েকদিনে সে ভয়ঙ্করভাবে শুকিয়ে গেছে। মাস্টার দাদু তাকে দেখে তো রীতিমতো অবাক হয়ে যায়, একই দশা হয়েছে রে তোর। দেবাশিস বলল, দাদু আমি এই কয়েকদিন একদমই ঘুমাতে পারি নাই, খাবার দাবার নাম মাত্র খেয়ে কোনো মতে বেঁচে আছি। দাদু অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে সেই পানি আর ডাবগুলো উনি রিচুয়াল করে দিলেন, আর ভূজপত্রে একটা তদবির দিয়ে দিলেন। দেবাশিস বড়ুয়ার হাতে সবকিছু বুঝিয়ে দিলেন এবং বললেন যে এই জোয়ার ভাটার পানি মিশিয়ে 7 দিন গোসল করবি, আর এই ডাব দুটো 2 দিন সকালবেলা খালি পেটে খাবি। আর কিছু নির্দেশনা দাদু দিয়ে দেন আর কি। এরপর 1 সপ্তাহ পর আর কি দাদুর সাথে দেখা করতে বলেছিলেন আর কি। তো মাস্টার দাদুর কাছ থেকে তদবির নিয়ে দেবাশিস বড়ুয়া তার বাড়িতে চলে যান। 3 দিনের মাথায় দেবাশিস বড়ুয়া আবার দাদুর কাছে উপস্থিত। তার অবস্থার কোনো উন্নতি নেই, বরং অবনতির দিকে যাচ্ছে। কেননা এতদিন ঘরের ভিতর প্রচন্ড গরম লাগলেও এখন তার মাথায় ভীষণ যন্ত্রণা করে। ঘর থেকে বের হলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আগে তো মাথার যন্ত্রণাটা ছিল না, শুধু গরম লাগতো। দাদু তো লেগে আগুন হয়ে গেছে, বলছে তোকে বলছি 1 সপ্তাহ পর আমার কাছে আসতি, তুই 3 দিন পর আসিস কেন, যা ভাগ এখান থেকে। মাস্টার দাদুর ধমক শুনে দেবাশিস বড়ুয়া তার বাড়িতে চলে যায়। 7 দিন পর দাদুর কাছে সে উপস্থিত হয়। দাদুকে সে বলে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু পুরোপুরি ভাবে ঠিক হয়নি। দাদু এ কথা শোনার পর মানতে নারাজ, না নিশ্চয়ই তুই এমন কোনো একটা কাজ করছিস বা ভুল করছিস যার কারণে এরকমটা হচ্ছে, তা না হলে তো এমনটা হওয়ার কথা না, তো তো পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার কথা।
দেবাশিস বড়ুয়া তো বারবার অস্বীকার করেই যাচ্ছিল। দাদু বললেন, আচ্ছা তবে ঠিক আছে, তোর বাড়িতে আমি যাব, দেখবো কি আছে ওখানে। দু একদিন পর দাদু দেবাশিস বড়ুয়ার বাড়িতে উপস্থিত হন। দাদু ঘরে ঢুকতে যাবেন এমন সময় কে যেন তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। হুমড়ি খেয়ে ঘরের ভিতরে পড়ে যান দাদু। নিজেকে ঠিক করে নিয়ে দাদু বললেন, আচ্ছা ঠিক আছে। এমন অবস্থায় দেবাশিস বড়ুয়া ও তার পরিবার বেশ লজ্জিত হয়ে যায়, দাদুর কাছে মাপ চায়। দাদু বলেন, আরে না না, আমি আচ্ছা ঠিক আছে বলছি অন্য কারণে, তোদের মাপ চাওয়ার কিছু নাই, যার চাওয়ার সেই চাইবে। এতটুকু বলে দাদু আর ওখানে থাকেন নাই, চলে আসেন। বললেন কয়েকদিন পর তিনি আবার আসবেন। কয়েকদিন পর এক শনিবারে দাদু আবার দেবাশিস বড়ুয়ার বাড়িতে যান। দাদু আগে থেকেই বলে রেখেছিলেন যে ওই ঘরে দেবাশিস বাদে যেন কেউ না থাকে। মাস্টার দাদুর কথা মতো ওই ঘরে আর কেউ ছিল না। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এসেছে ততক্ষণে। দাদু দেবাশিস বড়ুয়ার ঘরে ঢুকেই দেখেন যে ঘরের ভিতর দাউ দাউ করে এক মায়াবী আগুন জ্বলছে, আর তার গরমে জপজপ করে ঘামছে দেবাশিস বড়ুয়া। অথচ দাদুর শরীরে চাদর মোড়ানো, যেহেতু শীতকাল ছিল তখন। দাদু দেবাশিস বড়ুয়াকে উদ্দেশ্য করে বলেন, এখন যদি কিছু দেখতে পাস তবে সেটা কাউকে বলবি না। এই বলে দাদু তার সাথে নিয়ে যাওয়া মন্ত্রপুত পানি ছিটিয়ে দিতেই দেবাশিস বড়ুয়া সেই মায়াবী জ্বলন্ত আগুন চোখে দেখতে পায়। তার মানে হচ্ছে জ্বলন্ত কোনো একটি অগ্নিকুণ্ডে সে বসে আছে। চোখের পলকে সে আরো দেখতে পায় একজন মহিলা নিজের শাড়ির আঁচলের বাতাস করে ওইসব আগুন নিভিয়ে দিচ্ছে। 9 থেকে 10 সেকেন্ডের মধ্যে সবকিছু ভোজবাজির মতো উধাও। মূলত ঘরের মধ্যে ঢুকলেই এই মায়াবী আগুন জ্বলতো, যার কারণে এই আগুনের তেজ শুধু এই দেবাশিস বড়ুয়াই বোধ করতো, অন্য কেউ না। হতভম্ব হয়ে দেবাশিস বড়ুয়া সেখানেই বসে থাকে। দাদু দেবাশিস বড়ুয়ার বাড়ির মূল চৌকাঠের সামনের অংশের মাটি খুঁড়তে বলেন। এতক্ষণে বাড়ির অন্য সদস্যরাও এসেছে, তারা দাদুর কথা মতো মাটি খুঁড়তে থাকে। অল্প কিছু মাটি খোঁড়ার পরই উপস্থিত সবার চোখ চরক গাছ। লাল সুতা আর লম্বা কাঁটা দিয়ে মোড়ানো একটা তাবিজ বেরিয়ে আসে। দাদু অল্প গোবর কুড়িয়ে এনে সেই তাবিজের উপর দিতে বলেন। কিছুক্ষণ পর দাদু গোবর সহ সেই তাবিজ কুড়িয়ে এনে আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই দেবাশিস বড়ুয়াকে দিয়ে নদীতে ভাসিয়ে দিতে বলেন এবং নদী থেকে গোসল সেরে নিতে বলেন। এরপর থেকে দেবাশিস বড়ুয়ার আর কোনো সমস্যা হয়নি। যদিও দেবাশিস বড়ুয়া দাদুকে অনেকবার জিজ্ঞেস করেছেন কে এই কাজ করেছে। দাদু সহজ উত্তর, সমস্যা কে করেছে তা জানার দরকার নাই, সমস্যার সমাধান করেছেন সৃষ্টিকর্তা, এটাই শুকরিয়া আদায় কর। পরে দেবাশিস বড়ুয়া দাদুর কাছে স্বীকার করেছিলেন যে ওই যে জোয়ার ভাটার যে পানিটা ছিল, দাদুর কথা মতো 7 দিন গোসল সে করেনি, 2-3 দিন করে সব পানি একসাথে খরচ করে ফেলেছিল। তো এখনো নাকি মাঝে মাঝে ওই দাদুর কাছে দেবাশিস বড়ুয়া আসেন, এমনি গল্প গুজব করেন। আর জয় বড়ুয়া ভাই নিজের চোখেও দেবাশিস বড়ুয়াকে দেখেছেন। এবার আসেন প্রিয় লিসেনার্স, আমরা 4 নম্বর ঘটনায় চলে যাই। মূলত যার সাথে ঘটে, ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াদ। তার বয়স 14 বছর, সে ক্লাস 7-এ পড়ে। অল্প কিছুদিন আগে, এটা কিন্তু খুব বেশি দিন আগে না, অল্প কিছুদিন আগে সন্ধ্যায় বল খেলে এসে পুকুরে এসে গোসল করতে যায়। গোসল সেরে এসে কিছুক্ষণ পর রাতের খাবার খায়, এরপর ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে আচমকা ঘুম থেকে উঠে এসে পাগলামি শুরু করে, চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় নিয়ে রেখেছে। তার একটাই কথা, তাকে পুকুরে নিয়ে যেতে হবে। তো তার বাবা ছেলে এরকম অস্বাভাবিক আবদার দেখে পুকুরের কাছে নিয়ে যেতেই সে লাফিয়ে পুকুরে নেমে যায়। পুরো পুকুর জোরে সাঁতরাতে থাকে। অনেক কষ্টে জোরাজুরি করে তাকে পুকুর থেকে নাকি তুলতে হয়েছে। এখন সম্পূর্ণ বাড়িতে একটা বিভীষিকাময় অবস্থা, আর বাড়িতে তাকে বেঁধে রাখা হয়েছে। ছাড়লেই সে পুকুরে নেমে যেতে চায়, আর বেঁধে রাখা অবস্থাতে সে চিৎকার করে বলতে থাকে সে পুকুরে নামবে, সে পুকুরে নামবে। আর একবার নামলে সে আর পুকুর থেকে ওঠে না। তো ওই লোকটা দাদুর কাছে আসে যে এটা সমাধান কিভাবে করা যায়। তো মাস্টার দাদু উনি বুঝতে পারছিলেন না যে কি করা যায়। যথারীতি উনি কর্ণ পিশাচিনীর শরণাপন্ন হলেন। এরপর উনি বেশ কিছু তথ্য পেলেন। সেই তথ্য অনুযায়ী ওই মহিলাটাকে, মূলত এই ছেলেটার মা এসেছিল আর কি দাদুর কাছে, সেই মহিলাকে বলেন ঠিক আছে, আগামীকাল ঠিক দুপুর 12টার দিকে ছেলেকে নিয়ে আমার কাছে আসো, আর সাথে একটা চিকন বাঁশের কঞ্চি নিয়ে আসবা। সেই ভদ্র মহিলা দাদুর কথা মতো পরদিনই তার ছেলেকে আর বাঁশের কঞ্চি নিয়ে উপস্থিত হন দাদুর কাছে। দাদু ওই ছেলেটাকে দেখেই ভরকে যান। দাদুর ভাষ্য অনুযায়ী দাদু ওই ছেলেটার দিকে যখন তাকিয়েছেন, দাদু দেখেন ছেলেটার পা দুটো হাঁসের পায়ের মতো আর মুখটা পুরোটা হাঁসের ঠোঁটের মতো দেখাচ্ছিল। তবে এই দৃশ্য দাদু ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। ছেলেটা দাদুকে দেখা মাত্রই দাদুর নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। বলে, তুই আমাকে কি করবি রে? এই বাঁশের কঞ্চি দিয়ে মারবি? মার, যত মন চায় মার, আমিও দেখি তুই আমাকে কি করতে পারিস। মাস্টারি ছেলে, এখন এগুলা ধরছিস না? মাস্টারি করতে এটাই ভালো, মাস্টারি ছাড়লি কেন? আর মাস্টারি করে আমার সাথে এখন মাস্টারি শুরু করবি না? আমার সাথে এগুলো পারবি না।
ওখানে উপস্থিত দাদুর পরিবার লোকজন সহ ওই ছেলের সাথে আসা লোকজন সেটার কথায় পুরো বোকা হয়ে যায়। যে ছেলে জীবনে মাস্টার দাদুকে কখনো দেখেনি সে কিনা মাস্টার দাদুর আদ্যপান্ত বলে যাচ্ছে। মাস্টার দাদু মোটেও বিচলিত না হয়ে ছেলেটাকে তার সামনে বসাতে পারেন। দাদু ওই বাঁশের কঞ্চিতে তার মন্ত্রপুত সরিষার তেল লেপটে দিয়ে ছেলেটাকে মারতে যাবে, তখনই আবার ছেলেটা বলল, কিরে সাধন, তোর বড় মেয়ে তো পোয়াতি তাই না? তার ছেলে হবে রে। আমি কিন্তু এই ছেলেকে রেখে তোর নাতিকে ধরবো। অনুমতি দিলি? বল, অনুমতি দিলি? আমি যাবো ওর কাছে। এই কথা শোনার সাথে সাথে মাস্টার দাদুর হাত থেমে যায়, আর আঘাত করতে পারেন না। উপস্থিত দাদুর পরিবারের লোকজনের কথা শুনে তারাও তাজ্জব বনে যান। সত্যি সত্যি দাদুর বড় মেয়ে তখন সন্তান সম্ভবা ছিলেন। দাদু চুপ করে সবকিছু শুনছিলেন। সেটা আবার বলে ওঠে, তোর বড় ছেলেও তো কয়েকদিন পরে প্রাইমারি স্কুলের মাস্টার হবে। সেও কি তোর মতো মাস্টারি ছেলে জিনভূত তাড়াবে নাকি রে? সেই ছেলে কিন্তু আসলে তখনও লেখাপড়া শেষ করেনি। যখন এসব বলছে তখন তো সকলের চক্ষু চরক গাছ হয়ে গেছে। এবার দাদু পুরোপুরি থেমে যান এবং দাদু নরম ভাষায় বলেন, তোমার কথা সবকিছু ঠিকঠাক আছে, তুমি কি চাও? এই ছেলেটার কি দোষ, কি করেছে সে, কেন একে ধরেছ বলো? তখন ছেলেটার ভিতরে থাকা ওই অবয়বটা বলে ওঠে, এই ছেলেটা কিছু করেনি, করেছে ছেলের বাপ। আমি কিছু বলবো না, ওকে জিজ্ঞেস কর। পান্তা ভাতে বিষ মিশিয়ে ধানি জমিতে রেখে এসেছিল যেন ধান খেতে আসা পাখিরা এসব খেয়ে মারা যায়। এরপর কি হয়েছে জিজ্ঞেস কর ওকে। তখন দাদু তার মাথা ঘোরায় ছেলেটার বাবার দিকে, বলে যে বলেন তো কি হয়েছে? তখন তার বাবা বলে যে হ্যাঁ, এরকম তো আমি করছিলাম, ওখানে গিয়ে দেখি 2টা হাঁস মরে পড়ে আছে, ওই বিষ মিশানো পান্তা ভাত খেয়ে ওরা মারা গেছে। এই কথা যখন বলেছে তখন দাদু বুঝতে পেরেছেন সমস্যাটা হয়েছে কি। এরপর ওই ছেলেটার ভেতরে থাকা ওই জিনটা বলে ওঠে যে আমার স্বামী সন্তানকে কেড়ে নিয়েছে, ওর ছেলেকে আমি কেড়ে নেব, তারপর আমার শান্তি। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে ওই ছেলেটার মা সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। ছেলেটার বাবাও বিমর্ষ হয়ে মাফ চায়, কিন্তু কিছুতেই রাজি করানো যাচ্ছিল না সেই অদৃশ্য সত্তাকে। মাস্টার দাদু তখন কিছু তদবির দিয়ে দেন এবং বলেন যে ঠিক আছে, ছেলেটাকে নিয়ে যাও, আমি দেখি কি করা যায়। সত্যি কথা বলতে দাদু নাকি সেদিন প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলেন, কারণ এই ধরনের সত্তার দর্শন পাওয়া নাকি স্বাভাবিক ব্যাপার নয়। দাদু ছেলেটাকে বিদায় দিয়ে পরদিন দাদুর কথা মতো জমির ওই জায়গায় গিয়ে দেখেন সত্যি 2টো হাঁস মরে পড়ে আছে। দাদুর কথা মতো হাঁস দুটিকে খুব সযত্নে এনে মানুষকে যেভাবে দাফন করা হয় সেভাবেই হাঁস দুটিকে দাফন করা হয়েছিল। আর দাদু পরামর্শ দিয়েছিলেন ওই ছেলেটার মা বাবাকে 4টা হাঁস কিনে ছেড়ে দিতে, আর এই পরিবারের সদস্যরা আর কখনো যেন হাঁসের মাংস না খায়, এই প্রতিজ্ঞাবদ্ধ করার। এরপর একটানা 7 দিন দাদু ওই ছেলেটার চিকিৎসা করিয়েছিলেন। ছেলেটা সুস্থ হয়। ওই অদৃশ্য সত্তাও নিরাপদেই ওই ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে যায়। দাদুর বড় মেয়ের ছেলে সন্তান হয়েছিল। দাদুর বড় ছেলেও বর্তমানে কিন্তু প্রাইমারি স্কুলের একজন শিক্ষক। এটাই দাদু বলেছেন। এই ঘটনায় মূলত এই যে বিষ মিশিয়ে পাখি মারার জন্য যে পান্তা ভাত রেখে দেওয়া হয়েছিল, এই পান্তা ভাত খেয়ে ফেলে ওই যেই মহিলা জিন তার স্বামী এবং সন্তান। এই কারণেই মূলত সে ক্ষিপ্ত হয়ে তার ছেলের উপর আক্রমণ করে। আর হাঁসের রূপে ছিল তো দাদু, এই কারণেই মূলত ওই ছেলেটাকে হাঁসের মতো অবস্থায় দেখেছিলেন। যাক, আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে গেছে, খুব সহজেই সমস্যার সমাধান হয়ে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। এবার চলে যাব মাস্টার দাদুর বলা 5ম এবং শেষ ঘটনা বলতে আমাদের এবারের এপিসোডের মাস্টার দাদুর যে একটা ঘটনা ছিল এগুলোর মধ্যে শেষ ঘটনা, কিন্তু এপিসোড কিন্তু শেষ হয়নি। তো মাস্টার দাদু জয় বড়ুয়া ভাইকে বলেছিলেন যে ওনার যতগুলো কাজ এ পর্যন্ত হয়েছে এর মধ্যে কিছু কাজ খুব কঠিন ছিল। তো এমন একটি কঠিন কাজ, যেই কাজটা করতে গিয়ে দাদু কালো জাদুর পথ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন এবং এই কাজটা সচরাচর করেন না, জীবনে হাতে গোনা কয়েকবার করেছেন। তো মূলত এই কাজটার সাথে যেই মহিলা জড়িত বা যার এই সমস্যাটা ছিল তার নাম হচ্ছে শান্তাশীল নামক, বর্তমানে ওনার বয়স 42 বছর। তার বাড়ি হাটহাজারীর ফরহাদাবাদ এলাকা দিয়ে ভেতরে শিলবাড়ি নামক এলাকায়। এই শান্তাশীল বর্তমানে 2 সন্তানের জননী, তার বিয়ে হয়েছে প্রায় 20-21 বছর আগে। তো দাদু বলছেন 2004 কি 5 সালের দিকে এরকম সময় হবে বা কাছাকাছি সময় হবে, একদিন দুপুরবেলা দাদু বাড়িতে ভাত খেতে বসেছেন। তো
তখন 30-32 বছর বয়সের একজন পুরুষ মানুষ তার বাড়িতে আসেন এবং দাদু বাড়িতে আছেন কিনা জিজ্ঞেস করেন। তখন দাদু সহধর্মিনী জানালেন যে হ্যাঁ উনি আছেন, ভাত খেতে বসে, আপনি বসেন। তো উনি বাইরে অপেক্ষা করছিলেন। তো দাদু খাওয়া দাওয়া শেষ করে যখনই আসছেন তখন ওই লোকটা দাদুর পায়ে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। অপরিচিত এমন লোকের হঠাৎ এমন আচরণে দাদু তো হতবিহ্বল হয়ে নিজেকে সামনে নিয়ে লোকটাকে তুলে দাঁড় করেন এবং বলেন যে কে রে বাবা, তুই বল তো কি হয়েছে, কান্নাকাটি করিস না, বল আমাকে। লোকটা চোখের জল নিয়ে দাদুকে বলেন যে দাদু, আমার নাম হচ্ছে অনুপশীল, আমার একটা সেলুন আছে, বংশ পরম্পরায় আমরা এই কাজই করি। আমরা 2 ভাই 1 বোন, 2 ভাই মিলে একটা সেলুন চালাই। আমার বোনের নাম শান্তাশীল, বয়স 21-22 বছর। আমার বোনের একটা সমস্যা দেখা দিয়েছে। তো দাদু লোকটাকে একপাশে বসিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন। লোকটা বলছেন যে আমার বোনের সাথে এক ছেলের সম্পর্ক হয়েছে আজকে অনেকদিন যাবত। অনেক বোঝানোর পরও আমার বোন তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে রাজি নয়। এদিকে ছেলেটাও বেকার। আমার বোনকে বিয়ে করে সে অনেক আগেই চলে যেতে পারতো, বা কাজ কাম কোনো কিছু একটা গুছিয়ে নিতে পারতো, আমরাও সাহায্য করতাম আমাদের সাধ্য অনুযায়ী। কিন্তু এইখানে ব্যাপারটা ভিন্ন, সে সেটা করছে না। আমার বোনকে সে ঝুলিয়ে রেখেছে, বিয়েও করছে না। আর এতটুকু হলেও তো একটা ব্যাপার ছিল, আমার বোনের কাছ থেকে প্রায়শই সে টাকা দাবি করে। আর আমার বোন কিছু না বুঝেই আমাদেরকে বিভিন্নভাবে চাপাচাপি করে টাকা আদায় করে ওই ছেলেটাকে দিয়ে দেয়। আমরা যদি টাকা দিতে না চাই, আমার বোনটা নাওয়া খাওয়া বাদ দিয়ে পাগলামি শুরু করে। এই ছেলেটার কথা মতো সে চলে, এক চুলো ওই ছেলেটার কোনো অবাধ্য হয় না। অনেক চেষ্টা করেও কাজ হচ্ছে না, আমার বোনকে কিছুতেই ওই ছেলেটার কাছ থেকে ফেরত আনতে পারছি না। বাধ্য হয়ে ওই ছেলেটার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ওই ছেলেটা জবাব দিল যে সমস্যা নাকি আমার বোনের, আমাদের বোনকে আমরাই যেন সামনে রাখি। কিন্তু সমস্যা হলো আমার বোন ওই ছেলেটাকে না দেখা পর্যন্ত শান্তি পায় না। আমার একমাত্র ছোট বোন, মা বাবা মারা গেছে ছোটবেলায়, আমরা ওকে মানুষ করছি। এখন ওর এই সমস্যার কারণে পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা খুবই হেয় প্রতিপন্ন হচ্ছি। এখন এটা সমাধান তো করা দরকার। ওই ছেলেটা তো খুব দুষ্টু প্রকৃতির, ও তো আমার বোনকে বিয়ে করছেন এভাবে ঝুলিয়ে রাখছে, আমার বোনের তো বদনাম হয়ে যাচ্ছে। দাদু বিস্তারিত সবকিছু শোনেন। উনি বলেন ঠিক আছে, এখন বাড়িতে যাও বাবা, শনিবার সন্ধ্যায় এখানে এসো, আমি দেখি ব্যাপারটা আসলে কি হয়েছে, কি করতে পারি আমি দেখি, তবে আমি চেষ্টা করব। তো মাস্টার দাদুর আশার বাণী শুনে লোকটা বাড়ি চলে যান এবং যথারীতি শনিবার সন্ধ্যায় দাদুর বাড়িতে এসে উপস্থিত হন। দাদু উনি এই বিষয়টা নিয়ে একটা ধারণা পান, কিন্তু ঘটনার গভীরে তখনও দাদু ঢুকতে পারেননি, কারণ গভীরে ঢোকা তখনও বাকি ছিল। দাদু লোকটাকে মাটিতে পড়ে নিয়ে এমন 3টা ডাব, একটা সরিষার তেলের ছোট বোতল নিয়ে পরের মঙ্গলবার আসতে বলেন। মঙ্গলবার লোকটা জিনিসপত্র নিয়ে যখন আসে, দাদু এগুলো মন্ত্রপুত করে দিয়ে বলেন যে 3টা ডাব খালি পেটে ওই মেয়েটাকে খাওয়াতে এবং সরিষার তেল মাথায় মেসেজ করে দিতে। মাস্টার দাদুর কথা মতো ওই অনুপশীল তার বোনকে এসব কাজ ঠিকঠাক মতোই করছিলেন, কিন্তু শান্তাশীল মানে ওই মেয়েটা কিছুতেই কোনো সমাধান হচ্ছে বলে সে বুঝতে দিচ্ছিল না বা হচ্ছিল না। এর পিছনে কারণ হচ্ছে যা কিছুই করে সবকিছুই শান্তাশীল ওই ছেলেটাকে নাকি বলে দেয়। সম্ভবত এই কারণেই নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। তো লোকটা এসে দাদুকে আপডেট জানালো। এরপর দাদু আরও কিছু বিষয় বলে দেন, কিছু তদবির দেন, সেগুলোও করা হয়। কিন্তু এইখানে একটা ব্যাপার, অনুপশীল এবারের ঘটনাটি যখন দাদুকে বলেন এবং অনুপশীল কেন মনের মধ্যে খটকা অনুভব করছিল সেটাও বলেন। দাদুকে বলেন যে এই ছেলেটা নিশ্চয়ই কালো জাদু করার বিষয়ে অভিজ্ঞ, কারণ হচ্ছে আপনি যেই জিনিস দিয়েছেন, যখনই আমার বোন সহজ সরল মনে বা কোনো একটা প্রভাবে ওই ছেলেটাকে বলে দিয়েছে, ওই ছেলেটা বলেছে যে এই জিনিসটাকে আগুনে পুড়িয়ে ফেলে দিতে নদীতে। এই বিষয়টা তো স্বাভাবিক না, নিশ্চয়ই ওই ছেলেটা এই বিষয়ে জানে। অন্য কিছু করতে বললো না, আগুনে পুড়িয়ে নদীতে ফেলতে বললো কেন? তখন দাদু বলেন হ্যাঁ তুমি ঠিকই বলছো, এখানে কিছু একটা ব্যাপার রয়েছে। এরপর দাদু চিন্তা করেন যে কিছু খাওয়ানোর জন্য, যেটা সহজেই মেয়েটার শরীরে মিশে যায়। দাদু অনুপশীলকে বলেন যে তোমার বোনকে আমার কাছে নিয়ে আসো, দেখি কি করা যায়। দাদুর কথা মতো অনুপশীল তার বোনকে নিয়ে দাদুর কাছে উপস্থিত হয়। দাদু আগে থেকেই মন্ত্রপুত কলা রেডি করে রেখেছিলেন মেয়েটার জন্য। মেয়েটা দাদুর কথা মতো কলাগুলো খায়, দাদু দেয়া পানিও খেয়ে নিল। ফিরে যাওয়ার সময় পথিমধ্যে সে তার ভাইকে বলে, দাদা আমার শরীরটা কেন যেন ভার ভার মনে হচ্ছে, কিন্তু শরীর অনেক শান্তি লাগছে। কিন্তু এবারও ওই শান্তাশীল মেয়েটা ছেলেটাকে সবকিছু বলে দেয় যে দাদুর বাড়িতে গিয়ে কি কি হয়েছে। 2 দিন পরে শান্তাশীলের প্রচন্ড বমি আর পেটে সমস্যা দেখা দেয়। শরীরটা একদম দুর্বল হয়ে শয্যাশায়ী হয়ে যায় মেয়েটা, একদম মৃত্যু শয্যায় চলে যাওয়ার মতো অবস্থা। অনুপশীল যখন তার বোনকে জিজ্ঞেস করে তুই কি খেয়েছিস, কিছু খেয়েছিলি, নাহলে পেটে সমস্যা হলো কেন, তখন ওই মেয়েটা বলে যে ওই যে ছেলেটা নাকি একটা অদ্ভুত পানি আর একটা কাগজের টুকরো, এইটা ওই মেয়েটাকে খাইয়েছে, আর সেটা খাওয়ার পর থেকে তার এই সমস্যা শুরু হয়েছে। অনুপশীল দ্রুত বিষয়টা মাস্টার দাদুকে জানান। মাস্টার দাদু বুঝতে পারেন এখানে তৃতীয় পক্ষ আছে যে এসব কলকাঠি নাড়ছে।
মাস্টার দাদু বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন একটি ভয়ঙ্কর কাজের, বিচ্ছেদের জাদু। এটা কিন্তু কালো জাদু। বিচ্ছেদের জাদু সবসময় কালো জাদুই হয়ে থাকে। এক জোড়া কবুতরকে এক সুতায় বেঁধে মন্ত্রপুত করে দাদু অনুপশীলের হাতে দেন, বলেন যে যে কোনো নদীর মাঝখানে গিয়ে ওই জোড়াটা খুলে একটা কবুতরকে নদীর এই পারে রেখে এসে অন্য কবুতরটাকে নদীর ওপারে এনে ছেড়ে দিতে। দাদুর কথা মতো অনুপশীল স্থানীয় হালদা নদীর মাঝখানে নৌকায় করে গিয়ে ওই জোড়া খুলে একটাকে নদীর এপারে অন্যটাকে নদীর ওপারে রেখে আসেন। এই ঘটনার পরদিন থেকেই শান্তাশীলের অবস্থার উন্নতি দেখা যায়। শান্তাশীলের মানসিক ও শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। ছেলেটাকে দেখতে ওই যে না পারলে এক ধরনের অস্থিরতা কাজ করতো, এটাও কোনো আলামত দেখা যাচ্ছে না, তার মধ্যে কোনো অস্থিরতা নাই। এদিকে ওই ছেলেটা তো সে অস্থির হয়ে গেছে। কি ব্যাপার, তার তো টাকা লাগবে, শান্তার কাছ থেকে টাকা নিতে হবে। তো সে উদ্বিগ্ন হয়ে পড়েছে। সে শান্তাশীলের বাড়ির আশেপাশে এসে ঘোরাঘুরি করতে থাকে। শান্তার তো দেখা নাই। কিন্তু হঠাৎ করেই একটা সময় চোখাচোখি হয় শান্তার সাথে ওই ছেলেটা। এরপর আবার ওই ছেলেটার প্রতি তার দুর্বলতা কাজ করতে থাকে। কয়েকদিন ঠিকঠাক থাকলেও আবার ওই ছেলেটার প্রতি সে দুর্বল হতে শুরু করে। মাস্টার দাদু এই বিষয়টা জানতে পারেন অনুপশীলের মাধ্যমে। এরপর দাদু চিন্তিত হয়ে পড়েন যে এত কিছু পরেও কেন জানি একটা সমস্যা রয়েই যাচ্ছে। মাস্টার দাদু আরো কঠোর হবার সিদ্ধান্ত নেন। উনি একটি কালো পাঠা জোগাড় করেন। এক অমাবস্যার রাতে ওই পাঠার সাথে বিশেষ একটা রিচুয়ালের মাধ্যমে একটা বিয়ের আয়োজন করেন। এটা একটা বিশেষ পদ্ধতি নাকি। তো এই ধরনের সমস্যা বা এই ধরনের জাদুগ্রস্ত হলে এই পদ্ধতিতে বিভিন্ন তান্ত্রিক চিকিৎসা দিয়ে থাকেন। তো এটা খুবই বিপজ্জনক একটা কাজ। কেন বিপজ্জনক? এই কাজে মৃত্যু হতে পারে। এই পাঠা এবং শান্তাশীলকে রাতের বেলায় রেখে আসা হয় একটা শ্মশানে। তবে শান্তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয় যাতে করে শান্তা ঘুমিয়ে থাকে। শ্মশানে গিয়ে শান্তাকে রেখে আসা হয়, আর ওই পাঠাটাকেও রেখে আসা হয়, বেঁধে আসা হয়। সূর্যোদয়ের সাথে সাথে দাদু সহ বাকিরা ওইখানে যান। গিয়ে দেখতে পান ওই যে কালো পাঠাটা মুখ থুবড়ে চারদিকে ছড়িয়ে মরে পড়ে আছে, আর শান্তাশীল তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সেই কালো পাঠাটাকে ওখানে মাটি চাপা দেওয়া হয় এবং শান্তাকে দাদুর বাড়িতে আনা হয়। একটা সময় শান্তার ঘুম ভাঙে। তারপর তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার কি রাতে ঘুম ভেঙেছিল? শান্তা কিছুই মনে করতে পারে না, কারণ ওই যে রাতের বেলা খাবারের সময় তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল দাদুর পরামর্শ অনুযায়ী। দাদু জানতেন যে ও জেগে থাকলে বিপদ হতে পারে, ভয়ঙ্কর কিছু দেখতে পারে, তো এই জন্যই তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। তো শান্তা কিছুই বলতে পারে না। এরপর শান্তাশীল একদম স্বাভাবিক। তবে ওই ছেলেটা উচ্ছৃঙ্খল আচরণ কিন্তু থামায় নাই। স্থানীয় চেয়ারম্যান এবং প্রভাবশালী মানুষদের সহায়তায় ওই ছেলেটাকে বেশ শায়েস্তা করা হয়। একটা সময় ছেলেটা দমে যায়। দাদু জানতে পেরেছিলেন যে ওই ছেলেটা পরবর্তীতে আরো একটা জাদু করেছে, মেয়েটার বিয়ে বন্ধ করে রেখেছে কালো জাদু করে। তো দাদুর চেষ্টায় সেটাও সমাধান হয়ে যায়। এরপর শান্তার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। দাদু নিজেই সেই বিয়ে পড়িয়েছিলেন। বর্তমানে শান্তা পটিয়ায় থাকেন। আর হাটহাজারী এলাকার ধলই এলাকার এক তান্ত্রিক তৃতীয় পক্ষ হিসাবে এই শান্তার উপর কালো জাদু করেছিল ওই ছেলের কাছ থেকে টাকা খেয়ে। আর শান্তাকে এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করেছিল যে শান্তা তার ভাইদের সাথে হই হট্টগোল করতো, টাকা দিতে বলতো, সে ওই ছেলেটাকে দেবে। তার ভাইরা হাজার বুঝাইলেও শান্তা বুঝতে চাইতো না। মূলত কালো জাদুর প্রভাবেই এই বিষয়গুলো হতো। যাক,